আমাদের গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সমুদ্র বা নদীর তীরে স্রোতের সাথে কত কিছু ভেসে আসে, তাদের প্রত্যেকের মধ্যে কত অজস্র গল্প লুকিয়ে থাকে, তাই না? এই যেমন আমাদের আজকের গল্পে জলঙ্গির তীরে ভেসে এসছে এরকমই একটা কিছু, কিন্তু তার মধ্যে আবার যত না গল্প আছে তার থেকে বেশি আছে সেই গল্পগুলো ঢাকার জন্য কিছু ষড়যন্ত্র, কিছু রহস্য। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক প্রদীপ চন্দ্রের কলমে পাকরাশি সিরিজের গল্প জলঙ্গির কান্না। 2014 সাল জুলাই মাসে ভোরবেলা প্রতিদিনের মতো আজও ঠিক 5টা থেকে জলঙ্গির জলে ছিপ ফেলে ঠায় বসে আছে আব্দুল। বর্ষাকাল, মরা নদী এখন কানায় কানায় ভর্তি, কিন্তু মাছের দেখা নেই। আজকাল মাছ আর তেমন পাওয়া যায় না। নানা বেআইনি কার্যকলাপে দিনে দিনে নদী ধ্বংস হয়ে যাচ্ছে। দূষণের মাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মাছ মরে শেষ হয়ে গেছে। তার মধ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নদী দখল করে চাষাবাদ, জায়গায় জায়গায় চর পড়ে যাওয়া, কচুরিপানা, এসবের উৎপাতে মাছ পাওয়া এখন খুবই দুষ্কর। জলঙ্গি বাঁচাও কমিটি হয়েছে। তারা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে, ডেপুটেশন দিচ্ছে নদী বাঁচাতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজও সেভাবে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এভাবেই সব বোধহয় ধ্বংস হয়ে যাবে একদিন। আগে যেখানে প্রতিদিন 500 থেকে 700 টাকার মাছ হেসে খেলে ধরা পড়ত, সেখানে এখন 100 টাকার মাছ হাপিত্তেশ করে বসে থেকেও মাথা কুটে পাওয়া যায় না। 1 ঘন্টা হতে চলল, একটা মাছও তার বড়শি ছোঁয়নি। আব্দুল ভাবল, এখানটায় বুঝি আজ আর মাছ আসবে না। উত্তর দিকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটা জায়গায় দেখে ছিপ ফেলতে যাবে, হঠাৎই তার চোখে পড়ল খানিকটা দূরে কচুরিপানার মধ্যে কি যেন একটা ভাসছে। এগিয়ে গিয়ে ছিপ দিয়ে কচুরিপানাগুলো একটু সরাতেই আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। চিৎকার করতে করতে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ল। লাশ লাশ, গাঙের জলে লাশ ভাসছে। তার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে গেল। পুলিশে খবর গেল। থানা এখান থেকে 20 কিলোমিটার দূরে। খবর গেলেই সঙ্গে সঙ্গে পুলিশ এসে পড়বে তা সম্ভব নয়। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো। প্রায় 45 মিনিট পর পুলিশের গাড়ি এসে পৌঁছল। সাব ইন্সপেক্টর সুব্রত রাহা এবং সঙ্গে আরো 3 জন পুলিশ কর্মী দ্রুত পায়ে এগিয়ে আসছেন জটলার দিকে। ভিড় সরিয়ে তারা পৌঁছে গেলেন নদীর ধারে। কচুরিপানার মধ্যে উপুড় হয়ে পড়ে ভাসছে লাশটি। আচ্ছা, লাশটা প্রথম কে দেখেছে এখানে? সুব্রতর প্রশ্নে কাঁচুমাচু মুখে এগিয়ে এসে আব্দুল বলল, জি স্যার, আমি। আব্দুলকে দেখে মনে হচ্ছে যেন খুনটা সেই করে লাশ ভাসিয়ে দিয়েছে। জীবনে এমন ঘটনার সম্মুখীন কখনো হয়নি। হতদরিদ্র মানুষ, সব কিছুতেই ওরা ভয় কুঁকড়ে থাকে। এখানে কি করছিলে তুমি? প্রত্যেক দিন এখানে সকালে মাছ ধরতে আসি স্যার। কখন দেখলে? আসা মাত্রই নাকি? জি না স্যার, ও পাশটাই ছিপ পেলে ঘন্টা অবধি বসে রইলুম, একটা মাছও ছিপে ধরলুনি। তাই এ পাশটাই ছিপ ফেলতে যাব, তখন এ দৃশ্য নজরে পড়ল। সুব্রত এবার এএসআই মুস্তাককে বলল, মুস্তাক, 2-4 জনকে জলে নামিয়ে লাশটা তোলার ব্যবস্থা করো। ওকে স্যার। স্থানীয় কয়েকজনের সহায়তায় লাশটা উপরে তোলা হলো। জল খেয়ে ফুলে ঢোল হয়ে গেছে। অন্তত 2 দিন আগের মরা। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। নাকে রুমাল চেপে সুব্রত তার সহযোগী মুস্তাক এবং 2 কনস্টেবল মন্টু ও রামের উদ্দেশ্যে বলল, সকলে হাতে গ্লাভস পরে নিয়ে দেখো পকেটে কিছু পাওয়া যায় কিনা। আইডেন্টিফিকেশনটা কিন্তু খুবই জরুরি। সকলে কাজে লেগে পড়ল। पॉकेट तो सर मिल नहीं रहा। अरे क्या बकबस कर रहे हो रामदा? हाँ, पॉकेट भनिश हो गया? ठीक से देखो। नहीं नहीं साहब, सच बात, पैंटुआ का पॉकेट कहीं पे नहीं मिल रहा साहब। ए मुस्ताक, देखो तो रामदा की बोलছে। স্যার, প্যান্টটা বোধহয় উল্টো করে পড়া, তাই রামদা পকেট খুঁজে পাচ্ছেন না। কথা শুনে
রামদা ছাড়া বাকি সকলে হেসে ফেললেন। সুব্রত বলল, প্লিজ আপনারা হাসবেন না, বি সিরিয়াস। স্যার কোনো পকেটেই তো কিছু নেই। মুস্তাক, ব্যাপারটা এখানে মুশকিল হয়ে গেল। পরিচয় জানাটা খুবই জরুরি ছিল, না হলে যে তদন্ত এগোবে না। আচ্ছা, দেখো তো ওই ভিড়ের মধ্যে থেকে কেউ চিনতে পারে কিনা। মুস্তাক ভিড় করে থাকা লোকেদের উদ্দেশ্যে বলল, আপনাদের মধ্যে কি কেউ একে চেনেন? কারোর কাছ থেকেই ইতিবাচক উত্তর পাওয়া গেল না। সম্ভবত কোনো দূরের দেশের মানুষ, তাই স্থানীয়রা কেউ চিনতে পারছে না। এসব যখন ভাবছে তখনই সুব্রতর মোবাইল ফোনটা বেজে উঠল। তুলে দেখল আইসি পরীক্ষিত পাকরাশির ফোন। ফোন তুলে সুব্রত হ্যালো বলতেই অন্য প্রান্ত থেকে পাকরাশি বললেন, হ্যাঁ, তুমি কি স্পটে পৌঁছে গেছো সুব্রত? হ্যাঁ স্যার, হ্যাঁ, ডেড বডিটা জলঙ্গির জলে ভেসে এসেছিল। জল থেকে তুলে ওটা উপরে রেখেছি, আপনার জন্য ওয়েট করছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি স্টার্ট দিয়েছেন? হ্যাঁ, প্রায় এসেই পড়েছি, জাস্ট 5 মিনিট। ঠিক 7 মিনিট পর পাকরাশির গাড়ি নদীর ধারে এসে পৌঁছল। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ডেড বডির কাছে চলে এলেন তিনি। পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিয়ে ঝুঁকে পড়ে পরীক্ষা করলেন একবার। তারপর জিজ্ঞাসা করলেন, শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখতে পেলে? স্থানীয় কেউ কি আইডেন্টিফাই করতে পেরেছে? না স্যার, বোধ হয় দূরের কোথাও থেকে এসেছে লাশটা। সুব্রত, দেখো, ডান দিকে মাথা থেকে গলা পর্যন্ত একটা অনেক পুরনো কাটা দাগ রয়েছে, অনেকগুলো স্টিচের চিহ্নও রয়েছে। দাগ দেখে বুঝতে পারা যাচ্ছে গভীর ক্ষত হয়েছিল। ওই চপার বা ওই রকমই কিছু দিয়ে কোপ দেওয়া হয়ে থাকবে, বুঝলে? হ্যাঁ স্যার, কোনো গুন্ডা বা সমাজবিরোধী লাশ হতে পারে বলে মনে হচ্ছে। হয়তো খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। খুন হয়ে থাকলে তো তার চিহ্নও থাকবে, কিন্তু কোথায় তা? স্যার, মনে তো হচ্ছে এটা 2 দিন আগের মরা। গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকলে দাগ এতক্ষণে নষ্ট হয়ে গেছে হয়তো। হতে পারে, কিন্তু সমাজ বিরোধীকে কেউ গলা টিপে খুন করতে যাবে না। পোস্টমর্টম হোক, রিপোর্ট এলে জানা যাবে, কিন্তু সবার আগে এর পরিচয়টা জানাটা বেশি জরুরি সুব্রত। সব পকেট পুরোপুরি খালি, পরিচয় জানতে পারার মতো এমন কিছু সঙ্গে নেই। মোবাইল ফোন? না স্যার, কিচ্ছু নেই। ওকে মুস্তাক, জামার কলারের ভিতরের দিকে দেখো তো, টেলারের লেবেল আছে কিনা। মুস্তাক লাশের জামার কলারটা টেনে উল্টে দেখল, একটা লেবেল আছে। জামাটা হয়তো খুব পুরনো নয়, কারণ লেবেলটা বেশ চকচক করছে। লেখাটা ভালোই পড়া যাচ্ছে, সাবির টেলার্স। তার নিচে ছোট্ট করে জায়গার নাম লেখা। মুড়ে সেলাই করার জন্য তার কিছুটা ঢাকা পড়ে গেছে। যেটুকু দেখা যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে হট্ট বাজার। ওটা হট্ট বাজার নয়, শ্রীহট্ট বা তেহট্ট কোনো একটা হবে। যাক, এগুলোর মতো একটা তথ্য তো পাওয়া গেল। তাহলে জামা যখন সেখান থেকে সেলাই করিয়েছে, আশেপাশে হয়তো বাড়ি হবে। খোঁজ নিয়ে দেখা যাক। সুব্রত, লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ছবি তোলা কি হয়ে গিয়েছে? হ্যাঁ স্যার। গুড। পাকরাশি বেরিয়ে গেলেন। সুব্রত তাঁর সহযোগীদের নিয়ে লাশ পোস্টমর্টেমে পাঠানোর বন্দোবস্ত করে ও অন্যান্য আইনানুগ ফর্মালিটি পূরণ করতে লেগে গেল। রিপোর্ট লেখা সাক্ষীদের স্বাক্ষর নেওয়া সব কাজ যথাযথভাবে কমপ্লিট করতে করতে লাশ নিতে অ্যাম্বুলেন্স চলে এলো। লাশ তুলে নিয়ে অ্যাম্বুলেন্স মর্গের দিকে রওনা দেওয়ার পর সুব্রতরা ফিরে চলল থানার দিকে। থানায় ফিরে দেখল পাকরাশি ফাইল রেডি করে লেখালেখি শুরু করে দিয়েছেন। সুব্রতকে ঢুকতে দেখে তিনি বললেন, সব কিছু কমপ্লিট করে এসেছো তো? হ্যাঁ স্যার, লাশ নিয়ে অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার পরই আমরা গাড়ি স্টার্ট দিয়েছি। ভেরি গুড। তোমাকে এখনই একটা কাজ করতে হবে। বলুন স্যার। শ্রীহট্ট হতে পারে না, কারণ সিলেট থেকে এসে কেউ জলঙ্গিতে ডেড বডি ডাম্প করবে না। তেহট্ট ধরে এগোনোই ঠিক হবে। তুমি তেহট্ট থানার সাথে যোগাযোগ করে খবর নাও, এই সাবির টেলার্সের খোঁজ দিতে পারে কিনা দেখো। খবর যাই আসুক, আমাদের তেহট্টের উদ্দেশ্যেই বেরিয়ে পড়তে হবে। আর একটা কথা,
মুস্তাককে দায়িত্ব দাও এই দুদিনে কোথায় কি মিসিং ডায়েরি হয়েছে সব খুঁজে বের করতে। ওকে স্যার। না, মিসিং ডায়েরি যা হয়েছে তার সাথে এই ডেড বডি ম্যাচ করে। আর তেহট্ট থানায় সাবির টেলার্সের কোনো হদিশ দিতে পারল না। অগত্যা বেরিয়ে পড়া ছাড়া গত্যন্তর নেই। ড্রেস ছেড়ে সিভিল পোশাকে যেতে হবে। সেই মতো সজ্জিত হয়ে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। 1 ঘন্টা 25 মিনিট লাগলো তেহট্ট পৌঁছতে। তেহট্ট থানার বড়বাবু বললেন, তেহট্ট একটা মহকুমা, বিশাল বড় এলাকা। কোনো ঠিকানা বা ল্যান্ডমার্ক ছাড়া শুধু নাম দিয়ে কোনো দর্জির দোকান খোঁজা খড়ের গাদায় সুচ খোঁজার সামিল। এর কাছে কোনো সাহায্য আশা করা বাতুলতা। পাকরাশি এবং সুব্রত বেরিয়ে এলেন থানা থেকে। আন্দাজে ঢিল ছোড়া ছাড়া কোনো উপায়ও নেই। কিছু দূর গিয়ে একটা চায়ের দোকান থেকে চা খেতে ঢুকলেন দুজনে। দোকান বন্ধ করবার তোড়জোড় করছিল দোকানি। খদ্দের আসছে দেখে বলল, দোকান বন্ধ করে দিয়েছি বাবু, এখন আর চা হবে না। দোকান বন্ধের টাইমে শুধু চা খেতে চাইলে যে পাওয়া যাবে না তা জানা কথা। পাকরাশি বললেন, দাদা বলছি ডিম টোস্ট হবে, ডাবল ডিমের অমলেট আর টোস্ট, আর স্পেশাল চা। আচ্ছা বসুন, করে দিচ্ছি। বলে দোকানি গ্লাসে ডিম ভেঙে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি মিশিয়ে চামচ নেড়ে নিচে কালি পড়ে যাওয়া একটা সসপ্যানে ঢেলে ডিম টোস্ট রেডি করতে লাগলো। সামনের রাস্তা দিয়ে অনবরত বাস, লরি, ট্যাক্সি ইত্যাদি রাস্তার ধুলো উড়িয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছে। সেই ধুলো খাবারেও এসে পড়ছে। কি আর করা যায়, রাস্তার খাবার চোখ বন্ধ করে খেয়ে নিতে হয়। দোকান বন্ধের সময় স্বাভাবিকভাবেই তাঁরা দুজন ছাড়া দোকানে আর তৃতীয় কোনো খদ্দের ছিল না। পাকরাশি প্রথম ঢিলটা ছুঁড়লেন। আচ্ছা দাদা বলছি, এখানে ওই সাবির টেলার্স দোকানটা কোথায় একটু বলতে পারেন? দর্জির দোকান? হ্যাঁ। ঠিকানা নেই? তেহট্ট। তেহট্ট তো অনেক বড় জায়গা, ওভাবে খুঁজে পাবেন না। তবে সাবির বলে একজনকে জানি, ওরও দর্জির দোকান। তবে সাবির টেলার্স কিনা বলতে পারবো না, সেটা গিয়ে দেখতে পারেন যদি সেই হয়। অকুল সমুদ্রের মাঝে একটা ছোট্ট আলোকবিন্দু দেখলেও যেমন একটা ভরসা হয়, পাকরাশিরও তেমন একটু ভরসা হলো মনে। তিনি বললেন, কোথায় তার দোকান? এই রাস্তা ধরে সোজা যাবেন, মিনিট 2 গেলে একটা মসজিদ পড়বে, তার গা দিয়ে ডান দিকে একটা রাস্তা ভেতরের দিকে ঢুকে গেছে। 1 কিলোমিটার মতো গিয়ে সাবির দর্জির নাম করবেন, সবাই দেখিয়ে দেবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লেন দুজনে। সামান্য সুযোগও ছাড়া যাবে না। মসজিদের গা দিয়ে রাস্তা ধরে 1 কিলোমিটার গিয়ে দেখা গেল রাস্তার পাশে একটা গাছের নিচে বসে কয়েকজন লুঙ্গি পরা লোক তাস খেলছে। সেই জায়গাটার পাশে গাড়ি থামিয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে সুব্রত লোকগুলোকে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই সাবিরের দর্জির দোকানটা কোথায় বলতে পারেন? আরে আপনারা তো ছেড়ে চলে এসেছেন, যেদিক থেকে এসেছেন সেদিকে কিছুটা যান, দেখবেন হেকিমি ডাক্তারের সাইনবোর্ড রয়েছে, আর তার পাশের গলিতেই 2টো বাড়ি পর। নির্দেশ মতো হেকিমি ডাক্তারখানার সামনে গাড়ি দাঁড় করিয়ে পাকরাশি এবং সুব্রত হেঁটে গলির ভিতরে গেলেন। 2টো বাড়ির পর একটা বহু পুরাতন বাড়ি, যার দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। ভিতরটা অন্ধকার, ড্যাম গন্ধ। বাড়ির বাইরে থেকে সুব্রত উঁচু গলায় বললেন, বাড়িতে কেউ আছেন? প্রথমবারের ডাকে কেউ সাড়া দিল না। দ্বিতীয়বার গলার আওয়াজ আরো উঁচুতে তুলে বলতে ভিতর থেকে মহিলা কণ্ঠে উত্তর এলো, কাকে চাই? সাবিরকে একটু ডেকে দিন। দাঁড়ান, যাচ্ছে। একজন বছর 40-এর ছিপছিপে চেহারার লোক, যার গায়ের রং ফর্সা, থুতনিতে ইঞ্চি 4 লম্বা পাতলা দাড়ি, বেরিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, কি দরকার বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা পুলিশের লোক। একটা ডেড বডি পাওয়া গেছে, কিন্তু সেটা আমরা শনাক্ত করতে পারছি না। কেবলমাত্র তার জামায় একটা টেলার্সের লেবেল পাওয়া গেছে। সেইটুকু সূত্র ধরে আমরা তার খোঁজ করছি। লেবেলে নাম রয়েছে সাবির টেলার্স, তেহট্ট। যেহেতু আপনার নাম সাবির, তাই আপনার কাছে আসা। কিন্তু স্যার, আমার দোকানের নাম তো ডায়মন্ড টেলার্স। আপনারা কোন দিক দিয়ে এসেছেন? মসজিদের সামনে যে বড় রাস্তাটা আছে, ওটা থেকে এসেছি। আপনারা মসজিদের সামনে রাস্তাটায় গিয়ে ওই ডান দিকে সোজা চলে যাবেন। হেঁটে গেলে 10 মিনিট, আর ওই গাড়িতে গেলে 2-3 মিনিট লাগবে। যাওয়ার পর একখানা চৌমাথার মোড় পাবেন।
দেখবেন বেশ জমজমাট জায়গাটা। ওই মোড়ে সাবির টেলার্স বলে একটা বড় দোকান আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। আবার যাত্রা শুরু। হ্যাঁ, কিছুটা যাওয়ার পর একটা চৌমাথার মোড় পড়ল। চারপাশে প্রচুর দোকানপাট, একেবারে যেন পুরোদস্তুর শহর। 4টি রাস্তা চারদিকে চলে গেছে। বড়সড় একটা বাসের টার্মিনাস। নানান রুটের বাস ছাড়ে এখান থেকে। সাইনবোর্ডের লেখা থেকে বোঝা গেল জায়গাটার নাম খড়ির মোড়। জিজ্ঞাসা করতেই খোঁজ পাওয়া গেল সাবির টেলার্সে। বেশ বড় সড়ো টেলারিংয়ের সাথে জামা প্যান্ট এবং কাট পিস এসবও বিক্রি হয় দোকানটিতে। সামনে কাঁচের শোকেস বক্স, টিপটপ সাজানো দোকান, একটা লম্বা কাউন্টার, একজন লোক তার উপর কাপড় ফেলে দাগ দিয়ে প্যান্ট কাটছে, আর তার পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিল বইয়ের পাতা উল্টে উল্টে কিছু খুঁজছে। পাকরাশি এবং সুব্রতকে দোকানে ঢুকতে দেখে যে লোকটি বিল বইয়ে কিছু খুঁজছিল সে বলল, আসুন স্যার, কি লাগবে বলুন। আমরা পুলিশের লোক, একটা ডেড বডি শনাক্তকরণের জন্য আমাদের এখানে আসতে হয়েছে। এ কথা শুনে সেই লোকটির আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মুহূর্তে যেন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর পাশের লোকটি কাঁচি চালাতে চালাতে থেমে গেল। চশমার উপর দিয়ে চোখ দুটো তুলে বিস্ময়ে হতবাক হয়ে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রইল। এদের অবস্থা বুঝতে পেরে পাকরাশি বললেন, আরে না না, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা একটি লাশ উদ্ধার করেছি, তার কাছে কিছুই পাওয়া যায়নি আসলে। শুধুমাত্র তার জামায় একটি টেইলারের লেবেল পেয়েছি, যাতে লেখা আছে সাবির টেলার্স, তেহট্ট। যেহেতু আপনাদের দোকানের নামও সাবির টেলার্স, তাই আর কি। কই লেবেলটা দেখান। লেবেল তো দেখাতে পারবো না, আপনি বরং এই ছবিটা দেখুন। সুব্রত মোবাইল ফোনে তুলে রাখা ছবিটা লোকটাকে দেখালেন। একবার দেখেই লোকটি বলল, না, এটা আমাদের দোকানের নয়। আমাদের লেবেলে আমাদের লোগো থাকে। দাঁড়ান দাঁড়ান, এই দেখুন আমাদের লেবেল। একটা লম্বা ফিতের মতো বের করে দেখালো লোকটি। অনেকগুলি লেবেল একসাথে ওইভাবে তৈরি করা হয়, তার থেকে কেটে কেটে লাগানো হয়। না, এই লেবেলটা অনেকটা আলাদা, এবং কোণের দিকে বৃত্তের মধ্যে ডিজাইন করে ST লেখা, যেটা এদের দোকানের লোগো। এ তল্লাটে কি আর কোনো সাবির টেলার্স আছে বলতে পারেন কি? হ্যাঁ, ওই আটঘরিয়া বাজারে একটা সাবির টেলার্স আছে। সেটা কোথায়? ওই তো, ওই উত্তর দিকে রাস্তা ধরে 2 কিলোমিটার যেতে হবে, একটা বাজার পড়বে, ওখানে কাউকে জিজ্ঞাসা করে নেবেন। আবার গাড়ি ছুটে চলল আটঘরিয়া বাজারের দিকে। না, এবারেও সাফল্য এলো না। ওই লেবেল এই সাবির টেলার্সেরও নয়। পাকরাশি বললেন, বুঝলে সুব্রত, এভাবে ছুটে মনে হচ্ছে কোনো লাভ হবে না। একটা কাজ করা যাক, ওই লেবেল যারা তৈরি করে তেমন সংস্থার সংখ্যা টেইলার্সের তুলনায় অনেক কম হবে। তাহলে আমাদের উচিত লেবেল যারা বানায় তাদের খোঁজ করা। ওই লেবেলটা কার তৈরি সেটা জানা গেলে ওই সাবির টেলার্সেরও খোঁজ পাওয়া যাবে। হ্যাঁ স্যার, একেবারেই ঠিক বলেছেন। যেমন বলা তেমন কাজ। জিজ্ঞাসা করতে একজনের খোঁজ পাওয়া গেল। ওই বাজারের দোতলায় তার কারখানা। সেখানে গিয়ে দেখা গেল 4-5 জন মহিলা কাজ করছে। মালিকের খোঁজ করা একটা 14-15 বছরের ছেলে ভিতরে ডাকতে চলে গেল। আরও মিনিট 2 পর একজন বয়স্ক লোক এসে জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছেন, কি দরকার বলুন। সুব্রত নিজেদের পরিচয় দিয়ে আসার কারণ বলল। সব শুনে বয়স্ক লোকটি বললেন, কোথায় দেখি লেবেল। হ্যাঁ। সুব্রত যথারীতি নিজের মোবাইলে তোলা ছবিটি দেখালো। ভালো করে দেখে তিনি বললেন, আপনারা এখানে এসেছেন কেন? এটা তো তেহাটায়। বলেন কি? আপনি কি করে জানলেন? এই তো এইখানে লেখা রয়েছে, দেখুন, এই যে সাবির টেলার্স, নিচে তেহাটা। সুব্রত এবং পাকরাশি আকাশ থেকে পড়ার অবস্থা তখন। 10 সেকেন্ডের মতো সেই লোকটার দিকেই তাকিয়ে রইলেন তারা। কি আহাম্মকের মতো তেহট্ট ভেবে সারা তল্লাট ঘুরে বেড়ানো হচ্ছে। লজ্জায় মাথা কাটা হওয়ার ব্যাপার। তাহলে সোজা খড়ির মোড় চলে যান। সেখান থেকে পূর্ব দিকের রাস্তাটা হাই রোডের দিকে গেছে। সেই রাস্তা ধরে হাই রোডের
তেমাথার যে রাস্তাটা বর্ডার পর্যন্ত চলে গেছে, ওই রাস্তা ধরে 4 কিলোমিটার গেলেই তেহাটা। দেখবেন গ্রাম পঞ্চায়েতের বোর্ডে আছে তেহাটা বলে। সপ্তাহে 3 দিন খুব বড় করে হাট বসে ওখানে। সীমান্তের ওপার থেকে লোকজন আসে কেনা বেচা করতে। ওই 3 দিন বর্ডার খোলা থাকে। বাইরে বেরিয়ে এসে একটু আশ্বস্ত হওয়া গেল। এতক্ষণে অন্তত একটা দিশা পাওয়া গেছে। কিন্তু তেহাটাকে তেহট্ট বলে ভাবার গ্লানি মন থেকে গেল না। লেবেলটা কে দেখেছিল? মুস্তাক। ওই আহম্মকের ভুলে গাধার মতো ঘুরে মরতে হলো এতটা। নির্দেশ মতো পথে গাড়ি আবার এগিয়ে চলল তেহাটার দিকে। মিনিট 15 পর একটা বোর্ড নজরে এলো। তাতে লেখা রয়েছে, তেহাটায় আপনাকে স্বাগত। সীমান্ত এখান থেকে 2 কিলোমিটার। তেহাটা পঞ্চায়েত সমিতি। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ধুধু চাষের জমি। ধানের গাছ হাওয়ায় ঢেউ খেলে যাচ্ছে। সেই মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে দিচ্ছে। পাকরাশির মন যেন রোম্যান্টিক হয়ে উঠেছে। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। লোকালয় না পেলে সাবির টেলার্সের হদিশ মিলবে না বলাই বাহুল্য। না থেমে গাড়ি এগিয়ে চলল সেই খোঁজে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর গঞ্জের মতো একটা জায়গা পাওয়া গেল। বেশ কয়েকটা দোকান এবং বাড়ি ঘরদোর রয়েছে জায়গাটায়। গাড়ি থেকে নেমে দুজনে একটি দোকানে জিজ্ঞেস করতে তিনি জানান হাটের মাঝামাঝি সাবির টেলার্স। অবশেষে খোঁজ মিলল সাবির টেলার্সে। রাস্তার বাম পাশে বিশাল মাঠ। এই মাঠেই হাট বসে সপ্তাহে 3 দিন। সেই সব দিন এখানে যেন মেলা বসে যায়। মানুষের বিপুল সমাগমে মাঠে তিল ধারণের জায়গা থাকে না। ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে হাঁকতে থাকে। এপার ওপার দুপারের ক্রেতাদের ভিড়ে তখন হাট জমজমাট হয়ে ওঠে। আজ হাটবার নয়, তাই মাঠ এখন নিষ্প্রাণ নীরব, যেন এক বিষণ্ণতা বিরাজ করছে এই নির্জন প্রান্তরে। কয়েকটি কুকুর ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। গাছের ছায়ায় একজন গামছা বিছিয়ে ঘুমোচ্ছে। আরও কয়েকটি গাছের নিচে লোকেরা তাস খেলায় মত্ত। রাস্তার ডান পাশে কয়েকটি দোকান, মিষ্টির দোকান, টেলারিং স্যালন ইত্যাদি। সাবির টেলার্স খুঁজতে অসুবিধা হল না। সাইনবোর্ড সহজেই নজরে পড়ল। পাকরাশি এবং সুব্রত এগিয়ে গেলেন দোকানের দিকে। এক যুবক কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে প্যান্টের কাপড় কাটছিল। তাদের দেখে বলল, আসুন, ভেতরে আসুন। আমরা পুলিশের লোক, আপনার কাছে একটা ইনফরমেশনের জন্য এসেছি। বলুন, কি জানতে চান? দেখুন তো, এই লেবেলটা আপনার দোকানের কিনা। মোবাইল থেকে ছবিটা বের করে সুব্রত ছেলেটির দিকে এগিয়ে দিল। মোবাইলটা হাতে নিয়ে লেবেলটা ভালো করে দেখে ছেলেটি বলল, হ্যাঁ, এটা আমার দোকানের। কেন, কি হয়েছে? মার্ডার। মার্ডার? হ্যাঁ, আমরা একটা লাশ পেয়েছি, কিন্তু তার কোনো পরিচয় আমরা জানতে পারিনি। শুধুমাত্র তার জামায় একটা টেলারের লেবেল পেয়েছি। দেখুন তো ভালো করে, চিনতে পারেন কিনা। মোবাইল থেকে লাশের ছবিটা বের করে ছেলেটার সামনে ধরল সুব্রত। হাতে নিয়ে ছবিটা বড় করে দেখে সে বলল, এ তো ফারুক ভাই। কি করে হলো এসব? আপনি চেনেন একে? অবশ্যই চিনি। এনাকে তল্লাটের সকলেই চেনে। অমন ইমানদার, পরোপকারী, প্রতিবাদী, ভালো মানুষ তৃতীয়টি খুঁজে পাওয়া যাবে না। বলতে বলতে ছেলেটির মুখে বিষণ্ণতার ছায়া নেমে এলো। চোখ দুটি তার ছলছল করে উঠল। বোঝা গেল ঠিক জায়গাতেই আসা হয়েছে। এর কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে, এটা নিশ্চিত। ভিতরে একটু বসে কথা বলতে চাই আপনার সাথে। আসলে আমাদের তদন্তে আপনার সহযোগিতা খুবই প্রয়োজন। অবশ্যই, সব রকম সহযোগিতা করতে আমি প্রস্তুত। অমন মানুষকে যে পাষণ্ড খুন করেছে তার উপযুক্ত শাস্তি আমি চাই। আপনারা ভিতরে আসুন। দুজনে ভিতরে গিয়ে বসলেন। ছেলেটা দোকানে চা বলে ফিরে এলো। পাকরাশি তাকে জিজ্ঞাসা করলেন, ওর বাড়ি কোথায়? ওনার আসল বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এখানে উনি প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই খুঁড়িপোতায় বাড়ি করেছেন। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। তাই খুঁড়িপোতা কোথায়? এখান থেকে 1.5 কিলোমিটার। এর আগে একটা মোড় পেয়েছেন এখানে আসতে, ওটা গাজীর মোড়। বাঁ হাতের রাস্তাটা দিয়ে 8 কিলোমিটার গেলে খুঁড়িপোতা।
একেবারে জলঙ্গির কোলে। আর ডান হাতের রাস্তা ধরে মিনিট 2 গেলে খড়গ্রাম। ওই গ্রামে ওনার শ্বশুর বাড়ি। কি নাম ওর শ্বশুরের? হাফিজ মিয়া। হাফিজ মিয়ার পোলট্রি বললে সবাই দেখিয়ে দেবে। ওনার বাড়িতে পোলট্রি আছে। ফারুকের কি কোনো শত্রু ছিল বলে জানেন? ওনার বন্ধু যেমন ছিল প্রচুর, তেমনি শত্রুও ছিল অঢেল। এখানকার জলঙ্গি বাঁচাও কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন উনি। মাটি মাফিয়াদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করতেন নদী রক্ষা করার জন্য। তাই তিনি ছিলেন তাদের শত্রু। প্রতিবাদী মানুষ ছিলেন। যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন, আন্দোলন করে বাধা দিতেন। সেই সব দুষ্কৃতীদের টার্গেট হয়ে যেতেন। এছাড়া তার নিকট আত্মীয় ছিল পরম শত্রু। একবার প্রাণঘাতী হামলা করেছিল তার উপর। মরেই যেতেন। মাথায় চপারের কোপ দিয়ে শেষ করে দিতে চেয়েছিল। কে সে? ওনার ছোট শালীর হাজবেন্ড, নাম নাজিবুল। কারণ? নাজিবুল একটা বদ লোক, সীমান্ত চোরাচালানের সাথে যুক্ত। আত্মীয় বলে ফারুক ভাই তাকে কোনো রকম রেয়াত করতেন না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বিরোধ। তাছাড়া নাজিবুল তার স্ত্রীকে কারণে অকারণে খুব মারধর করে থাকে। কানে গেলেই ফারুক ভাই গিয়ে প্রতিবাদ করত। দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছিল। এর জন্য নাজিবুল ওর বউয়ের সাথে ফারুক ভাইকে জড়িয়ে উৎসাহ রটিয়ে বেড়াতো। একবার নাজিবুল স্ত্রীকে এমন ঘুষি মারে একটা দাঁত ভেঙে যায়, প্রচুর রক্তপাত হয়। বিচার সালিশ বসে, কিন্তু নাজিবুল কোনো সালিশ মানে না। তখন ফারুক ভাই শালিকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ নাজিবুলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জামিন পেয়ে বেরিয়ে আসার পর ফারুক ভাইয়ের উপর চপার দিয়ে হামলা চালায়। এই নাজিবুল থাকে কোথায়? সামনেই হাটের মাঠ পেরিয়ে ওই যে রাস্তাটা দেখছেন, 3 মিনিট গেলেই ওর বাড়ি। 3 তলা বাড়ি, খুব চেকনাই করা। অমন বাড়ি এই তল্লাটে নেই। 2 নম্বরই করে অগাধ টাকার মালিক সে। এখন ধরাকে সরা মনে করছে। থানা পুলিশ সব হাত করা, মাসোহারা দেয়। রাজনৈতিক দাদাদের সাথেও খুব মহরম দহরম, নিশ্চয়ই ভাগ দেয়। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম স্যার সাবির হোসেন। এইটাই আমার বাড়ি। দরকার পড়লে অবশ্যই আমাকে বলবেন। আমার ফোন নম্বরটাও রেখে দিন। সাবির তার ফোন নম্বরটি একটি কাগজে লিখে পাকরাশির হাতে দিলেন। সাবিরের দোকান থেকে বেরিয়ে পাকরাশি বললেন, সুব্রত, একবার নাজিবুলের সাথে মোলাকাত করে আজকের মতো অভিযান শেষ করব ভাবছি, বুঝলে? সেটাই ভালো, চলুন তাহলে। সাবিরের নির্দেশ মতো হাটের মাঠ পেরিয়ে যে রাস্তাটা উত্তর দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে গিয়ে নাজিবুলের বাড়ির সন্ধান পেতে বিশেষ অসুবিধা হলো না। কলিং বেল প্রেস করার কিছুক্ষণ পর একজন বেশ সুন্দরী মহিলা, বয়স 25 থেকে 30-এর মধ্যে, মুখ আংশিক ঢাকা, বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কাকে খুঁজছেন? নাজিবুলকে। সে তো এখন বাড়ি নেই। হ্যাঁ। তাহলে দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। ছবিটা তার সামনে রাখতে সে বলল, এটা তো মানে আমার জামাইবাবুর ছবি। কি হয়েছে ওনার? এই ছবি আপনারা কোথায় পেলেন? আপনারা কারা? আমরা পুলিশের লোক। আপনার জামাইবাবুকে আমরা মৃত অবস্থায় জলঙ্গির জল থেকে উদ্ধার করেছি। কি বলছেন আপনারা? ফারুক ভাই তো পরশুদিন ভোরে তার মাকে বেলডাঙ্গা রেখে আসতে গেছে। তাহলে কিভাবে, কে? সেটা খুঁজতেই তো আমরা এখানে এসেছি। একেবারে ঠিক জায়গাতেই এসেছেন আপনারা। ভেতরে আসুন, সব বলছি আপনাদের। মহিলার আহ্বানে সাড়া দিয়ে দুজনে বাড়ির ভিতরে গেলেন। বসার ঘরে তাদের বসিয়ে রেখে সে একবার ভিতরে গেল। ফিরে এসে বলল, আমার স্বামী ভাইয়াকে মেরেছে, এটা শিওর। এর আগেও একবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো রকমে সেবার ফারুক ভাই বেঁচে গিয়েছিলেন। এবার একেবারেই শেষ করে দিল। বলে মুখ চাপা দিয়ে সে কাঁদতে লাগল। পাকরাশি এবং সুব্রত তাকে কিছুক্ষণ সময় দিলেন তার আবেগ সামলে ওঠার জন্য। মিনিট খানিক পর একটু সামলে নিয়ে মহিলা বলল, ওই শয়তানটাকে আপনারা ধরে নিয়ে যান, আচ্ছা করে ঠ্যাঙান, তাহলেই দেখবেন সব বলে দিতে বাধ্য হবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম নাজনীন।
গতকাল এবং তার আগের দিন এবং তারও আগের দিন আপনার স্বামী রাতে কোথায় ছিল? কোথায় ছিল তা বলতে পারবো না, তবে বাড়িতে যে ছিল না এটা অবশ্যই বলতে পারি। রাতে কোনোদিনই সে বাড়ি থাকে না, ভোর হলে বাড়ি আসে, খেয়ে দিয়ে 3টে পর্যন্ত ঘুমায়, তারপর বেরিয়ে যায়। কোথায় যায় কি করে কিছুই আমি জানি না, তবে কোনো ভালো কাজ যে করে না সেটা ভালোই বুঝতে পারি। শোনা যায় ফারুকের সাথে নাকি আপনার অবৈধ সম্পর্ক ছিল। এসব ওই শয়তান আমার স্বামী রটিয়েছে ফারুক ভাই আর আমাকে বদনাম করার জন্য। ফারুক ভাইয়ের মতো নেক ইনসান আর একটা মিলবে কিনা সন্দেহ। ফারুককে মেরে নাজিবুলের লাভ? ওর তো লাভই লাভ। এই বান্দিকে ইচ্ছা মতো পেটাবে, কেউ বাধা দিতে আসবে না। ওর 2 নম্বরই কাজেরও কেউ বাধা দেবে না। ওর মাল আর ধরা পড়বে না। আর কত লাভের কথা বলবো। পাকরাশি নাজনীন এবং তার স্বামীর নম্বর চাইতে তিনি উঠে গিয়ে একটি কাগজে নম্বর দুটি লিখে পাকরাশির হাতে দিল। কাল সকালে কখন এলে আপনার স্বামীর সাথে দেখা হবে? 8টা থেকে 9টার মধ্যে আসুন, তারপর ঘুমোবে, আর কথা বলবে না। ঠিক আছে, আমরা 9টার মধ্যেই আসব। আর আমরা যে এসেছিলাম তা ওকে জানাবেন না প্লিজ। ঠিক আছে, তাই হবে। ও হ্যাঁ, আর আপনার দিদিকে খবরটা জানিয়ে দেবেন যে পোস্টমর্টম হয়ে গেলে বডি দিয়ে দেবে। কথা শেষ করে তাঁরা নাজিবুলের বাড়ি থেকে বেরিয়ে এলেন। মাঠের ওপাশের রাস্তায় গাড়ি দাঁড় করানো আছে। সন্ধে হয়ে আসছে। দ্রুত পায়ে হেঁটে দুজনে সেই দিকে এগিয়ে চললেন। গাড়িতে উঠে বসে পাকরাশি এসপি সাহেবকে ফোন করলেন। হ্যালো। হ্যালো স্যার, কৃষ্ণনগর থানার আইসি পাকরাশি বলছি। সকালে জলঙ্গি থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছিল তার তদন্ত করতে আমি এবং শ্রী সুব্রত রাহা তেহট্ট এসেছি। আইডেন্টিফিকেশন ট্রেস করা হয়ে গিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখানে থেকে যাওয়ার অনুমতি চাইছি। হ্যাঁ শিওর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা ওখানেই থাকুন। টাইম টু টাইম শুধু আমাকে আপডেট দিয়ে যাবেন। আমি তেহট্টর আইসিকে বলে দিচ্ছি, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা উনি করে দেবেন। কৃষ্ণনগর আমি দেখে নেব। বেস্ট অফ লাক অফিসার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পরের দিন পাকরাশিদের গাড়ি গাজীর মোড় থেকে ডান দিকে ঘুরে গেল। খানিকটা গিয়ে খুড়িপোতা গ্রাম। গ্রামের লোক ভিক্টিমকে ফারুক মাস্টার বলেছেন। মানুষজনের সাথে কথা বলে বোঝা গেল সে খুবই জনপ্রিয় তাদের কাছে। সুতরাং তার বাড়ি খোঁজার প্রয়োজনই হল না। অতি সহজেই পৌঁছে যাওয়া গেল তার বাড়ির দরজায়। গ্রামের লোক সংখ্যা খুব একটা বেশি নয়। একটি বাড়ি থেকে অন্য বাড়ির মাঝে অনেকটা করে দূরত্ব। সুন্দর নিরিবিলি ছায়া ঘেরা গ্রাম। ফারুকের বাড়ির দরজায় তালা ঝুলছে। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেল ফারুকের মৃত্যুর খবর পেয়ে ওর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিল। গ্রামবাসীরা তাই তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেখানে গেলে তার দেখা পাওয়া যাবে। অগত্যা গাড়ি ফিরে চলল নাজিবুলের বাড়ির দিকে। হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখে নিলেন পাকরাশি। ঘড়ির কাঁটা 9টার দিকে ঝুঁকছে। এখন গেলে নিশ্চয়ই নাজিবুলের সাথে দেখা করা যাবে। যথারীতি মাঠের পাশে গাড়ি দাঁড় করিয়ে দুজন মাঠের উপর দিয়ে হেঁটে এগিয়ে চললেন নাজিবুলের বাড়ির দিকে। কলিং বেলে চাপ দেওয়ার প্রায় সাথে সাথেই নাজনীন বেরিয়ে এলো। আজ আর মুখ ঢাকা নেই। সুন্দর মুখটায় কিছুটা উদ্বেগের ছাপ। দরজা খুলতেই পাকরাশিদের দেখে সামান্য অবাক হলো সে। হয়তো অন্য কাউকে প্রত্যাশা করছিল। আপনারা? সে তো এখনো বাড়ি ফেরেনি। চিন্তা হচ্ছে, এমন তো হয় না কোনোদিন। 6টার মধ্যে ঠিকই ফিরে আসে। কি হলো কিছুই বুঝতে পারছি না। ফোন করেননি? অনেকবার করেছি, সুইচ অফ বলছে। দেখুন আরো কিছুক্ষণ ফেরে কিনা। আমরা ঘন্টাখানেক পর আসছি। হাটের মাঠের পূর্ব দিকের কোণে 3 পাশে দরমা ঘেরা, মাথায় টালির চাল দেওয়া একটা বেশ বড় সড়ো দোকান। বোধহয় চায়ের দোকান হবে।
জটলা করে কিছু লোক চা খাচ্ছে। চলো সুব্রত, একটু চা খাওয়া যাক। একটা জিনিস লক্ষ্য করলে, স্বামী বাড়ি না ফেরায় নাজনীনের উদ্বিগ্ন হওয়াটা, এটাই বাঙালি নারী। স্বামীর অত্যাচার সহ্য করেও তাকে চিরতরে হারাতে চায় না। এ যেন এক অদ্ভুত কন্ট্রাডিকশন। স্যার, আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ব্যাপারটা পুরোপুরি পরিকল্পিত। আমাদের কথা সে স্বামীকে জানিয়ে দিয়েছে, আর নাজিবুল এখন ভয়ে গা ঢাকা দিয়েছে। আর নাজনীন, ও তো পুরো অভিনয় করছে। না, নাজনীনের উদ্বেগটা কিন্তু পুরোপুরি রিয়েল। অভিনয় হলে আমার চোখে ধরা পড়েছে তো। কথা বলতে বলতে চায়ের দোকানের সামনে এসে পড়ল তাঁরা। এটা শুধু চায়ের দোকান নয়, এখানে ভাত, পরোটা, মিষ্টি, ঘুগনি, ডিম টোস্ট সবই পাওয়া যায়। সপ্তাহে 3 দিন ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দোকানিকে। অন্তত 10 জন কর্মচারী সদা ব্যস্ত থাকে প্রায় সারা দিন। আজ হাটবার নয়, তবুও বেশ ভিড় এই মুহূর্তে। পাকরাশিরা ঢুকে দেখলেন বসার মতো একটিও সিট খালি নেই। একজন উঠে বাইরে জটলার কাছে চলে গেলেন। অন্যরা একটু একটু করে সরে গিয়ে দুজনের বসার মতো জায়গা করে দিলেন। আলোচনার বিষয়বস্তু ফারুক হত্যা। তার অর্থ খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সকলেই শোকাহত এবং ক্ষুব্ধ। ওই রকম একজন ভালো মানুষের এই রকম পরিণতিতে মানুষের এই প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। দেখা গেছে চায়ের দোকানের আলোচনায় প্রায় সর্বত্র কিছু মানুষ থাকেন যারা সব জানেন। পৃথিবীর সব কিছু বিষয়ের উপর তাদের অগাধ জ্ঞান, এবং যে কোনো বিষয়ের চটচলতি সমাধান তাদের জীবের ডগায় সবসময় রেডি থাকে। এই চায়ের দোকানও তার ব্যতিক্রম নয়। একজন মাঝবয়সী লোক বলেই দিলেন, এটা ইয়াকুব না হলে জীবন সাহার কাজ। ফারুককে অনেকবার থ্রেট দিয়েছিল এই আন্দোলন বন্ধ করার জন্য, না হলে কিন্তু পরিণাম ভয়াবহ হতো। আচ্ছা দাদা, তুমি একটা কথা বল, ফারুক কি ওসব থ্রেটে দমবার পাত্র? হ্যাঁ, ডিএম অফিসে এই 1 সপ্তাহ আগে গণ আন্দোলন করে মাটি কাটা বন্ধ করেছিল। এতে প্রতিদিন অন্তত 4 কোটি টাকাও লোকসান হয়েছে। ওকে শেষ করে দিলে আবার মাটি কাটা শুরু হবে। বুঝলে কি না ব্যাপারটা? তোমাদের শুধু জীবন সাহার ইয়াকুবকে নিয়ে পড়ে আছো। পঞ্চায়েত প্রধানের দিকে তোমাদের নজর নেই। এটা যে সে করায়নি তার কোনো গ্যারেন্টি আছে? এবার গ্রামবাসীরা আওয়াজ তুলেছিল, আমরা ফারুক ভাইকে পঞ্চায়েত প্রধান হিসেবে দেখতে চাই। ফারুক ভাই জনগণের প্রার্থী হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে কেউ টিকতো? মোতালেব, তুই লাখ কথার এক কথা বলেছিস। এটা রাজনীতি বাবুদের কাজ বলেই তো আমারও মনে হচ্ছে। আর তাছাড়া মাটি কাটা বন্ধ হয়ে যাওয়ায় ওদের ওই মাসোহারাও বন্ধ হয়ে গেছে। সেদিকটা তোমরা কেউ ভাবছো না? বেশ উপভোগ্য আলোচনা চলছে। শুনতে ভালোই লাগছে পাকরাশি এবং সুব্রত। কতগুলো অ্যাঙ্গেল ইতিমধ্যেই উঠে এলো। কিছুটা যে তাঁদের তদন্তে সাহায্য করবে না তা কিন্তু নয়। অনেক অজানা স্থানীয় স্তরের তথ্য পাওয়া যাচ্ছে। তাই ঘণ্টাখানেক এখানেই বসে থেকে তারপর নাজিবুলের বাড়ি যাওয়া যাবে। 2 কাপ চা ইতিমধ্যেই খাওয়া হয়ে গেছে, তার সাথে পাকরাশির ধূম্রপান। ঘড়ির দিকে একবার তাকিয়ে নিলেন পাকরাশি। 10টা বাজতে 15 মিনিট বাকি। আর 1 কাপ চা দিতে বললেন তিনি। ঘড়ির কাঁটা 10টা ছাড়িয়ে এগিয়ে গেছে। উঠে পড়লেন দুজনে চায়ের দাম মিটিয়ে। পুনরায় নাজিবুলের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন তারা। না, নাজিবুল এখনো বাড়ি ফেরেনি। নাজনীনের চোখ দুটো ফোলা ফোলা। নিশ্চয় এতক্ষণে খুব কেঁদেছেন। সব নাটক। পাকরাশি কিছু বললেন না, কিন্তু তবুও তার মানতে অসুবিধা হচ্ছে যে নাজনীন নাটক করছে। মনে মনে চিন্তা করতে করতে পাকরাশি নীরবে হেঁটে চলেছেন। একই সাথে পা মিলিয়ে তার পাশে সুব্রত হাঁটছে। তখনও ভাবতে পারিনি যে একটু পরেই এত বড় চমক অপেক্ষা করে আছে তাদের জন্য। গাড়ির কাছে আসতেই তাদের দেখতে পেয়ে সাবির দৌড়তে দৌড়তে এসে বলল, স্যার, খবর শুনেছেন? কি খবর? নাজিবুল মার্ডার হয়ে গেছে। কি বলছো তুমি? কোথায়? কি করে? বর্ডারের থেকে 1 কিলোমিটার আগে রাস্তার উপর ওর লাশ পড়ে আছে। খবর পেয়ে সবাই ছুটছে দেখতে। সুব্রত, যাবে নাকি দেখতে? না না স্যার, যাওয়ার দরকার নেই। তেহট্টর বড়বাবু ফাঁকিবাজ। আপনি গেলে আপনার ঘাড়েই চাপিয়ে দেবে। ওর জুরিসডিকশনের কেস কি আমার ঘাড়ে ফেলে দিলেই হলো? অফিসিয়ালি কি আর দেবে নাকি? আনঅফিসিয়ালি আপনার কাছে অনুরোধ করবে। বলবেন যে
দেখুন না দাদা, এবারের জন্য কেসটা দেখে নিন। তাহলে আর গিয়ে কাজ নেই, বুঝলে? আমার কেসেরই এখনো কোনো হিল্লে হলো না। জোর করে বাঁশ ঘাড়ে বওয়া। বরং চলো খড়গ্রাম। বর্ষাকাল, মাটি নরম হয়ে আছে, তাই গাড়ি হাফিজ মিঙার পোল্ট্রি পর্যন্ত নিয়ে যাওয়া গেল না। বাঁধানো রাস্তা থেকে একটা ইট পাতা রাস্তা হাফিজের পোল্ট্রি পর্যন্ত চলে গেছে। একটা বাচ্চা ছেলে তাদের নিয়ে গেল সেখানে। বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না, সকলে ফারুকের ডেড বডি আনতে চলে গেছে। ফারুকের শাশুড়ি বাইরে এসে বলল, বাড়িতে কেউ নেই, সবাই কৃষ্ণনগর গেছে, আমি আর আমার বড় মেয়ে রইছি। আপনার মেয়ের সাথে আমরা একটু কথা বলবো। ওর শরীর খুব খারাপ, বারবার ফিট হয়ে যাচ্ছিল, ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে, তাই এখন ঘুম হচ্ছে। আপনার বড় মেয়ের নামটা একটু বলুন। আজমা খাতুন। ফোন নাম্বার? ওসব বাবা জানি নে, ছেলে ঘরে থাকলে দিতে পারতো। কি আর করা যাবে, তখনকার মতো ফেরার পথে হাঁটা দিল তারা। গাজীর মোড়ের কাছে এসে পাকরাশি সাবিরকে ফোন করে কিছু জিজ্ঞেস করলেন। সুব্রত, এবারে গন্তব্য নুড়িখালা। সেখানে আবার কি স্যার? পঞ্চায়েত প্রধানের বাড়ি। যেমন ভাবা তেমন কাজ। গাড়ি এসে পৌঁছল নুড়িখালায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। বেশ সুদৃশ্য তিনতলা বাড়ি। আস্তে আস্তে সারা গ্রাম জুড়ে যেসব বাড়ি চোখে পড়ল সেগুলির সবকটাতেই দারিদ্র্যের চিহ্ন প্রকট। এই বাড়িটি যেন একেবারেই সেখানে বেমানান। বেআইনি অর্থ ভালো মতোই পকেটে ঢুকেছে, এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। কলিং বেল প্রেস করতেই সন্ডা মার্কা একটি ছেলে বেরিয়ে এলো। ছেলেটা নানা প্রশ্ন করায় সুব্রত জানায় তারা পুলিশের লোক। সামান্য একটু থমকালো ছেলেটি, পা থেকে মাথা পর্যন্ত যেন জরিপ করে নিল। বোধহয় পরখ করে নিতে চাইল যে সত্যিই পুলিশ কিনা। কি বুঝলো কে জানে। এরপর সে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আপনারা আসুন আমার সাথে, দাদা আপনাদের ডাকছেন। দরজা দিয়ে ঢুকে ডান দিকের একটি ঘরে তাদের নিয়ে গেল ছেলেটি। সোফায় বসে রয়েছেন একজন লোক, যার গায়ের রং শ্যামবর্ণ, পরিষ্কার কামানো গাল, অতিশয় ধূর্ত দুটি চোখ, বয়স 40 হতে পারে। ছেলেটির পিছন পিছন দুজন ঘরের ভিতর পা রাখতে তিনি বললেন, বসুন বসুন। পাকরাশি অনুমান করে নিলেন ইনি হয়তো পঞ্চায়েত প্রধান। যে সোফাটিতে প্রধান বসে রয়েছেন তার বিপরীতে আরেকটি সোফা। পাকরাশি এবং সুব্রত তাতে বসে পড়লেন। বলুন কি দরকার? প্রথমে আমাদের পরিচয়টা একটু জেনে রাখুন। আমি পরীক্ষিত পাকরাশি, আইসি কৃষ্ণনগর থানা, আর ইনি সুব্রত রাহা, এসআই। আপনার নামটা জানতে পারি? অবশ্যই পারেন। আমি নাসির হোসেন, এই পঞ্চায়েতের প্রধান। আপনাদের আসার কারণটা আমি জানতে চাইছি। কিন্তু তার আগে বলুন, ফারুককে চিনতেন? কোন ফারুক? জলঙ্গি রক্ষা কমিটির ভাইস চেয়ারম্যান। চিনতাম। ফারুক মার্ডার কেসের ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। এ বিষয়ে আপনার বক্তব্য কি? কোনোই বক্তব্য নেই। আমার ধারণা ফারুককে আপনি খুন করিয়েছেন। অস্বীকার করতে পারেন? গেট আউট! আপনার সাহস কি করে হয় সরাসরি এভাবে আমার দিকে আঙুল তোলার? আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আমার হাত কত লম্বা। আহা, রাগ করবেন না। রাগ শরীরের পক্ষে মোটেই উপকারী নয়। আর একটা কথা, আপনার হাতের মাপ নিতে আমরা এখানে আসিনি। আমরা শুধুমাত্র আমাদের ডিউটি করতে এসেছি। জলঙ্গি রক্ষায় আপনার ভূমিকা কি ছিল একটু বলবেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? দিলে সেটা আপনার জন্যই ভালো, আর না দিলে ধরে নেব জলঙ্গি বাঁচানোর আন্দোলনে আপনার কোনো ভূমিকা ছিল না। কারণ আপনি মাটি মাফিয়াদের সাথে ওই দুর্নীতিতে সরাসরি যুক্ত। আপনার স্পর্ধা থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি একজন প্রধানের সামনে তারই বাড়িতে বসে তাকে অপমান করছেন। আরে স্পর্ধা নয়, মেরুদণ্ড। আপনাকে অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই। আমাদের ডিউটিটাই এমন। আসলে সত্য জানতে আমাদের অপ্রিয় কথা বলতে হয়, যা কারোর কাছে তেতো লাগে। কি করব বলুন, আমরা যে নিরুপায়। আপনি জানেন
আপনার চাকরি আমি খেয়ে নিতে পারি? না, আপনি তা পারেন না, বরং আমি আপনার অনেক কিছুই করতে পারি। কেউ করে না বা কেউ করার সাহস দেখায় না। তাই ফারুকের জনপ্রিয়তাকে আপনি ভয় পান, তাই তাকে সরিয়ে দিয়ে পথ পরিষ্কার করে রাখলেন। কি ঠিক না? স্টপ টকিং ননসেন্স। এরপর প্রচণ্ড ক্রোধে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে উঠে ভিতরে চলে গেলেন তিনি। সেই ছেলেটি বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কান খাড়া করে ভিতরে সব কথাই শুনেছে। নাসির উঠে যেতে সে ভিতরে চলে এলো। আপনারা এবার আসুন, দাদার মুড একেবারেই অফ, আর কথা বলতে পারবে না। প্রধানের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলেন আবার তাঁরা। যেতে যেতে সুব্রত বলল, আমার মনে হচ্ছে কি স্যার, নাজিবুলকে দিয়ে নাসির কাজটা করিয়েছে। ফারুকের উপর নাজিবের রাগটাকে সে খুব চতুরতার সাথে ব্যবহার করে একই ঢিলে দুটো পাখি বধ করেছে। এতে প্রধানের সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না, ফলে মাটি কাটার বাধাও সরে গেল। আবার আগের মতো মাসোহারা শুরু হবে। ফারুক তার মাকে নিয়ে বেলডাঙায় যাবে খুব ভোরে। এ খবর স্ত্রী মারফত নাজিবুলের জানা সম্ভব, তাই সে আগে থেকে ওত পেতে বসেছিল। ফারুক বাড়ি থেকে বের হতেই তাকে সুবিধাজনক জায়গা দেখে খুন করে জলঙ্গির জলে ভাসিয়ে দেয় নাজিবুল। এদিকে নাসির যখন দেখল এটা নিয়ে তদন্ত শুরু হচ্ছে এবং তদন্তকারীরা নাজিবুলের বাড়িতে পৌঁছে গেছে, নাসির ভয় পেয়ে গেল যদি ধরা পড়ে নাজিব সব কথা বলে দেয়। নাজিবের গতিবিধি সবই তার জানা, তাই কাল রাতে তাকেও শেষ করে দিয়েছে। গুড পয়েন্ট, নো ডাউট, বাট সেভারাল কোশ্চেনস আর দেয়ার। হাউ ডিড হি ডু ইট, এটসেট্রা। এখন আর কোথাও যাব না, লাঞ্চ টাইম হয়ে এসেছে। কিছু কাজ আছে, সেগুলো আস্তানায় ফিরে সারতে হবে। সো ব্যাক টু দি প্যাভিলিয়ন। কিছুটা হালকা মেজাজে বললেন পাকরাশি। সুব্রত বসের মুখের দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে রইল। হয়তো হালকা হওয়ার রহস্যটা বুঝে নিতে চাইছিল। দীর্ঘদিন একসাথে পথ চলার সুবাদে তাদের মধ্যেকার বোঝাপড়া এতটাই শক্তিশালী যে সামান্য ইঙ্গিতে একজন আরেকজনকে পড়ে নিতে পারত। যেমন এই মুহূর্তে সুব্রত বুঝতে পারছে বস নিশ্চয়ই কোনো সূত্র পেয়ে গেছে, আর তার সাথে তিনি এটাও জানেন যতক্ষণ না বস চূড়ান্ত সমাধানে পৌঁছবেন শতবার জিজ্ঞাসা করলেও তা তিনি বলবেন না। সুব্রত, মুস্তাককে ফোন করো, একবার খোঁজে নাও পিএম রিপোর্ট কখন পাওয়া যাবে, আর বলে দাও হাতে পেলেই যেন একটুও দেরি না করে ছবি তুলে আমায় পাঠিয়ে দেয়। আর সাইবার সেলের ওই সুকোমলকে একবার বলো যদি সম্ভব হয় এক্ষুনি যেন আমাকে ফোন করে। সময় নষ্ট না করে সুব্রত তখনই মুস্তাককে ফোন করল। মুস্তাক জানালো 4টে নাগাদ রিপোর্ট পাওয়ার সম্ভাবনা। পাওয়ার সঙ্গে সঙ্গে সে তা পাঠিয়ে দেবে এবং সুকোমলকে ফোন করে পাকরাশির নির্দেশটা তাকে জানিয়ে দিল। পাকরাশি সিগারেট ধরিয়ে মগজ খোলসা করে কাগজ পেন নিয়ে বসে পড়েছেন। বিড়বিড় করে কি বলছেন আর কি সব লিখে যাচ্ছেন কাগজে। সুব্রতর এখন কোনো কাজ নেই। নিচে গিয়ে থানার খবরের কাগজটা নিয়ে এলেন পড়ার জন্য। বিছানায় পা ছড়িয়ে বসে দেওয়ালে হেলান দিয়ে মুখের সামনে কাগজটা মেলে ধরে পড়তে লাগলো। 3য় পৃষ্ঠায় একটি খবর সুব্রতর দৃষ্টি আকর্ষণ করল। পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙায় লরির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা। সেই সময় প্রচণ্ড গতিতে আসা এক লরি বৃদ্ধাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্যার, পেপারে বেলডাঙায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর খবর আছে। তুমি কবেকার কাগজ পড়ছো? কেন আজকের? তাহলে ঘটনা কবে ঘটেছে? গতকাল। তাহলে ওই খবরের সাথে তুমি কিসের লিঙ্ক খুঁজে পাচ্ছ? সিকোয়েন্স বুঝতে পেরে সুব্রত লজ্জিত হয়ে বলল, সরি স্যার। ফারুকের খবরটা এই 4র্থ পৃষ্ঠায় দিয়েছে। তেহট্ট বিশেষ সংবাদদাতা। জলঙ্গি বাঁচাও কমিটির ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদের মৃতদেহ জলঙ্গি নদী থেকে উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে তাকে খুন করে তার মৃতদেহ জলঙ্গির জলে ভাসিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অনুমান এই খুনের পিছনে মাটি মাফিয়াদের হাত রয়েছে। পাকরাশি মোবাইল ফোনটা তুলে নিয়ে আবার সাবিরকে ডায়াল করলেন। ফোন ধরে সাবির বলল, বলুন স্যার। সাবির, তুমি কি ফারুকের বেলডাঙার বাড়ির ঠিকানাটা জানো?
না স্যার, ঠিকানা আমি জানি না, তবে আপনি মুক্তার ভাইয়ের কাছে পেয়ে যাবেন। মুক্তার ভাই ফারুক ভাইয়ের ভগ্নিপতি, থানার পাশেই তার ওষুধের দোকান, নাম ড্রিম মেডিকেল। ওনার কাছে চলে যান, সব খবর পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ফোন রেখে পাকরাশি বললেন, সুব্রত, বাজে খবর না পড়ে একটা ইমার্জেন্সি কাজ করে চলে এসো তো। নিশ্চয়ই, বলুন স্যার, কি করতে হবে? নিচে যাও, পাশেই ড্রিম মেডিকেল বলে একটা ওষুধের দোকান পাবে। সেখানে মুক্তার নামে একজন আছে, সম্পর্কে সে ফারুকের ভগ্নিপতি। তাকে ডেকে সাথে করে নিয়ে এসো। বসের আদেশ পালন করতে সুব্রত ছুটল। এক যুবক, গায়ের রং বেশ ফর্সা, গোঁফ কামানো, গালে ঘন লম্বা দাড়ি, উচ্চতা প্রায় 6 ফুট, বয়স আনুমানিক 40-এর আশেপাশে। সুব্রতর সাথে এসে ঘরে প্রবেশ করল। পুলিশের ডাক পেয়ে চোখে মুখে তার কিছুটা ভয়ের ছাপ স্পষ্ট। হ্যাঁ, এর নামই মুক্তার। পাকরাশি তখন ফোনে সাইবার সেলের সুকোমল মুখার্জির সাথে কথা বলছিলেন। সুব্রতদের ঘরে ঢুকতে দেখে তিনি হাতের ইশারায় মুক্তারকে বসতে নির্দেশ করলেন এবং ফোনের ওপ্রান্তে থাকা সুকোমলকে বললেন একটু পরে ফোন করবে। মুক্তার আসন গ্রহণ করার পর পাকরাশি জিজ্ঞেস করলেন, ফারুক আপনার কে হয়? আগে আগে আমার বড় শালা। ফারুক খুন হয়েছেন আপনি জানেন? হ্যাঁ, গতকাল রাতে শুনেছি। কিভাবে শুনলেন? প্রথমে লোকমুখে, তারপর আমার স্ত্রী জেরিনাকে ফোন করে জানাই যে এরকম খবর শোনা যাচ্ছে। সেই জন্য আসমা ভাবিকে এক্ষুনি ফোন করে আর সত্যতা জেনে নেয়। আপনার শাশুড়ি কি ফারুকের সাথে থাকতো? না, তিনি তার দেশের বাড়ি বেলেডাঙ্গায় থাকেন। 2-3 মাস অন্তর ছেলে আর মেয়ের বাড়ি আসেন। এক সপ্তাহ করে থেকে যান। এইবার যে এসেছিলেন, প্রথম 1 সপ্তাহ আমার বাড়িতে ছিলেন, আমার বাড়ি থেকে দাদার বাড়িতে যান, সেখানেও 1 সপ্তাহ ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে দাদা তাকে বেলডাঙ্গার বাড়িতে রাখতে গিয়েছিলেন বলে জানি। জানি মানে? আপনি কি দেখেছিলেন আপনার শাশুড়িকে নিয়ে ফারুককে বাস স্ট্যান্ডে যেতে? না, খুব সকালে তো বেরিয়েছিলেন। আপনি কি করে জানলেন? আপনি তো বেরোতে দেখেননি। আসমা ভাবি বলেছিলেন। ফারুক তো নানান সমাজ সেবামূলক কাজ করতেন, তার উপর স্কুলের মাস্টারিও করতেন। বাড়িতে কতক্ষণ থাকতেন? বাড়িতে খুব কম সময় থাকতেন। সকালবেলা বেরোতেন আর সেই রাত 10:30-11টার আগে বাড়ি ফিরতেন না। তারপর প্রাথমিক শিক্ষক ইউনিয়নের 73 সার্কেল জয়েন্ট সেক্রেটারি হলেন। এই তো 2 দিনের সম্মেলন ছিল সিউড়িতে। গত সোমবার রাতে সিউড়ি গিয়েছিলেন, মঙ্গলবার সম্মেলন ও বুধবার প্রকাশ্য সমাবেশ সেরে রাত 12টায় বাড়ি ফিরেছেন। পরদিন সেই ভোরেই আবার বেলডাঙ্গা যান। তারপর শুনছি এই খবর। আপনার শাশুড়ি এবং শ্যালক ঠিকমতো পৌঁছলো কিনা খবর নেননি? অনেকবার ফোন করেছি, কখনো বলেছে নেটওয়ার্ক সীমানার বাইরে, আবার কখনো বলেছে সুইচ অফ। অনেক সময় গ্রামের দিকে নেটওয়ার্ক পাওয়া যায় না, এমন হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এ তো কল্পনাও করিনি। গ্রামের বাড়িতে আপনার শাশুড়ি কি একাই থাকতেন? হ্যাঁ, উনি যথেষ্ট কর্মঠ ছিলেন, আর আমার চাচা শ্বশুররা পাশাপাশি থাকতেন। তাদের কারোর ফোন নাম্বার জানা আছে? হ্যাঁ, চাচার ফোন নাম্বার আছে আমার কাছে। শাশুড়ির শরীর টরীর খারাপ হলে উনি ফোন করে জানাতেন। তাহলে একবার ফোন করুন, দেখুন শাশুড়ি বেলডাঙ্গার বাড়িতে পৌঁছেছেন কিনা। সঙ্গে সঙ্গে মুক্তার পকেট থেকে ফোন বের করে ডায়াল করল। কথা বলে জানতে পারল শাশুড়ি সেখানে পৌঁছননি। শুনে মুক্তারের মুখটা বিমর্ষ হয়ে গেল। মনে তখন তার আশঙ্কার ভিড়, যেন বুঝতে পারল শাশুড়িরও হয়তো একই পরিণতি হয়েছে। কিন্তু কেন? শাশুড়িকে মারার কোনো কারণ সে খুঁজে পেল না। মুক্তারের মুখের অভিব্যক্তির পরিবর্তন দেখে দুঁদে ইন্সপেক্টর পাকরাশির বুঝতে একটুও অসুবিধা হলো না যে কি খবর মুক্তার জানতে পেরেছে। নিন, জল খান। নিজে একটা সিগারেট ধরিয়ে মুক্তারকে কিছুটা সময় দিলেন স্বাভাবিক হতে। সুব্রত এগিয়ে গেলেন মুক্তারকে সহজ করতে। ফারুককে কে মারতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? প্রশ্নটা যদি গতকাল করতেন তাহলে এক বাক্যে আমি একজনের নাম বলে দিতাম, কিন্তু আজ তা বলতে পারছি না, কারণ সে নিজেই খুন হয়ে গেছে। আপনি যে নাজিবুলের কথা বলছেন তা আমি জানি, কিন্তু এছাড়া? এই অঞ্চলের সকল সাধারণ মানুষ দলমত নির্বিশেষে দাদাকে ভালোবাসতেন, মান্য করতেন।
কিন্তু তার জন্য এটা ভাববার কোনো কারণ নেই যে দাদার শত্রু কিছু কম ছিল। দাদার আন্দোলনের কারণে মাটি মাফিয়া যারা মাইলের পর মাইল মাটি কেটে নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তাদের মাটি কাটা বন্ধ করে দিতে হয়েছিল বাধ্য হয়ে। আর তাতে মাটি মাফিয়াদের কোটি কোটি টাকার বেআইনি রোজগার বন্ধ। বুঝতেই পারছেন আপনি, তাদের চরম শত্রু ছিল দাদা। এটা ইয়াকুবের কাজ হলেও হতে পারে। এর আগেও ও দাদার ওপর হামলা চালিয়েছিল। ওর ছড়া গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। আর জীবন সাহা? জীবন সাহা তো ব্যবসায়ী মানুষ, খুন খারাপের মধ্যেও যাবে বলে তো মনে হয় না। মাটি কাটা বন্ধ হওয়ার লোকসান তো ওরও হয়েছে। হ্যাঁ, ক্ষতি ওরও হয়েছে, কিন্তু খুন খারাপই তো ওর দ্বারা হবে না। ইয়াকুবের ফোন নাম্বারটা কি জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো। ও তো একটা তোলাবাজ। প্রত্যেক মাসে ব্যবসায়ীদের কাছে তোলা নিতে আসে ওর চামচারা। কোনো মাসে দিতে দেরি হলে ফোনে হুমকি দেয়। সেজন্য ওর নাম্বার সব ব্যবসায়ীদের কাছেই থাকে। আচ্ছা, বেলেডাঙ্গা যাওয়ার প্রথম বাস এখান থেকে কটায় ছাড়ে? 7টায়। বাস ধরতে হলে খড়ির মোড়ে যেতে হবে। একটু আগে যে 3 মাথার মোড়, ওটার বাম দিকের রাস্তাটা ধরে সোজা গেলে খড়ির মোড়। ফারুকের কোনো সন্তান নেই? না। আসমা কেমন মানুষ? ফারুকের সাথে সম্পর্ক কেমন ছিল? ভাবি কিন্তু খুব ভালো মানুষ। পর্দা ছাড়া কখনো বাইরে বেরোন না। ফারুক ভাইয়ের সাথে কখনো ঝগড়া বিবাদ হয়েছে বলে তো শুনিনি। আর তাছাড়া ফারুক ভাই যেমন মানুষ, তার সাথে ঝগড়া হবেই বা কেন? ফারুক কি কোনো রাজনৈতিক দল করত? না, সরাসরি কোনো দল করতেন না, তবে মানসিকতায় বাম মনোভাব পোষণ করতেন, এইটুকু জানি। ঠিক আছে, এখন আপনি আসুন, প্রয়োজন হলে আবার কথা হবে। ইয়াকুব, ফারুক এবং আসমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। আপনারটাও দেবে না? নিজের মোবাইল থেকে ফোন নম্বরগুলো বের করে একটি চিরকুটে লিখে পাকরাশির হাতে দিয়ে মুক্তার চলে গেল। মুক্তার চলে যাওয়ার পর বৃষ্টি নামল। খুব জোরে নয়, ঝিরঝির বৃষ্টি। সুব্রত বললেন, জুলাই মাস, কিন্তু এদিকে বৃষ্টি বাবা জীবনের কোনো দেখা নেই। সেই বুধবার রাতে কিছুটা হয়েছিল, তারপর থেকে সেই কড়া রোদ, আর বৃষ্টির কোনো খবরই নেই। ভালো কথা বলেছ সুব্রত। বুধবার রাতে যে বৃষ্টি হয়েছিল মনেই ছিল না। থ্যাংক ইউ। সব ভুলে গিয়ে ঘেঁটে ঘ করে ফেলেছি। সুব্রত তো অবাক। বুধবার রাতে বৃষ্টি হয়েছিল, এটা আবার কি ভালো কথা? যাকগে, সুব্রত বরং কেসের প্রসঙ্গে ফিরে বললেন, স্যার, তাহলে ফারুকের মা গেল কোথায়? ওটাই তো কোটি টাকার প্রশ্ন। কন বনেগা করোড়পতি? লাইফলাইন, ফোন আ ফ্রেন্ড, নাকি 50-50? কোনটা চুজ করবে? লোকটার মাথাটা একেবারেই গেল বোধহয়। কি সব আবল তাবল বকছে সেই থেকে। সারাদিন এত মাথার উপর চাপ নিলে হবে না। লাঞ্চ করে একটু ঘুম লাগালে যদি ঠিক হয়। তাই আর কথা বাড়ালো না, নিচে নেমে থানায় গেল আড্ডা দিতে। পরক্ষণই ফিরে এলো। সেখানে এখন বড় হট্টগোল। নাজিবের খুনি সন্দেহে সবাইকে ধরে এনে ঠ্যাঙাচ্ছে। উপরে এসে বসকে জানাতে দেখা গেল তার কোনো রকম হেলদোলি নেই। বসকে আজ কখনো দুর্বোধ্য, কখনো হালকা মেজাজে দেখে সুব্রত ঠিক জরিপ করে উঠতে পারছে না যে ঠিক কি হয়েছে আজ তাঁর। দেওয়ালের ঘড়িটা জানান দিচ্ছে সময় এখন বিকেল 3টে। বেশ কিছুক্ষণ আগে লাঞ্চ সারা হয়ে গেছে। সুব্রত বিছানায় শরীরটা ছড়িয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করছে। পাকরাশি কাগজ পেন নিয়ে কি যেন লেখালেখি করে চলেছেন, আর মাঝে মাঝে বাঁ হাতের আঙুলের ফাঁকে ধরা সিগারেটে টান দিচ্ছেন। নিজেকে রিল্যাক্স রাখার জন্য এরই মাঝে গুনগুন করে সুরও বাজছেন। সুব্রত কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। ঘুম ভেঙে দেখল অন্ধকার হয়ে গেছে। পাশের খাটে বস নেই। উঠে আলো জ্বালালো। ঘড়িতে বাজে 6:30। অনেকটা সময় ঘুমিয়েছে। পাকরাশি ফিরলেন 7টার সময়। গান গাইতে গাইতে ঘরে ঢুকলেন। এবার সুব্রত কনফার্ম হলো কেস তাহলে বোধহয় সলভড হয়ে গেছে। স্যার, আজ আপনাকে বড্ড খুশি দেখাচ্ছে, কারণটা কি আমি জানতে পারি? খুশি কোথায় দেখলে সুব্রত? আপনার গান গাওয়াই বলে দিচ্ছে যে আপনি আজ বেজায় খুশি। দোষ, ওটা খুশি নয়, লজ্জা। লজ্জা? কিসের লজ্জা স্যার? আছে আছে, ক্রমশ প্রকাশ্য।
এখন সবার আগে ফারুকের মায়ের খোঁজ পাওয়াটা বিশেষ জরুরি, ঠিক কিনা বলো? একেবারেই ঠিক কথা। বেলডাঙ্গা না পৌঁছালে তিনি গেলেন কোথায়? দুজন তো একসাথেই বার হলেন, একজনের দেহ পাওয়া গেল, আর একজন কি তাহলে হাওয়ায় উবে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি কি পিএম রিপোর্টটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এই নাও দেখো। রিপোর্ট দেখে সুব্রত চোখ কপালে উঠে গেল, মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, হাউ ইজ ইট পসিবল স্যার? সুব্রত, চা বলো, আর সঙ্গে কিছু একটা, জমিয়ে খিদে পেয়েছে বুঝলে। পাকরাশির কথা আবজাভাবে কানে ঢুকলো সুব্রত। পিএম রিপোর্টে যে ঝটকা দিয়েছে সেই নিয়েই ভেবে চলেছে তখনও। সুব্রতর ভাবগতিক দেখে পাকরাশিকে পুনরায় বলতে হলো, সুব্রত প্লিজ। কি যেন বললেন স্যার? চা উইথ সামথিং লাইট। সুব্রত দৌড় দিল সিঁড়ির দিকে, ফিরে এসে দেখল বস ফোনে কথা বলছেন। ওয়েল ডান সুকমল, সব কটা নাম্বারের কল ডিটেলস দিয়েছ তো? কটা? 7টা? দাঁড়াও দাঁড়াও গুনে দেখি। নাজিবুল, নাজনীন, আসমা, মুক্তার, ইয়াকুব, নাসির, ফারুক। হ্যাঁ ঠিক আছে, 7টা। থ্যাঙ্কস। এখন তুমি এই নাম্বারের শেষ লোকেশনটা ট্র্যাক করে আমাকে জানাও। আমি তোমার পাঠানো কল ডিটেলসগুলো চেক করে তারপর বলছি। ফোন রেখে সুব্রতর দিকে তাকালেন। সুব্রত জিজ্ঞাসু দৃষ্টিতে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে দেখে পাকরাশি বললেন, কি ভাবছো সুব্রত, চা কি আসছে? হ্যাঁ স্যার, বলে এসেছি। এটাই ভাবছি যেটা হলো কি করে। তোমার ফোনে একটি কল লিস্ট পাঠিয়েছি, ভালো করে পরীক্ষা করে দেখো কোন নাম্বারের সাথে গত বুধবার এবং বৃহস্পতিবার বেশি কল হয়েছে। তাহলেই দেখবে তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। চায়ের দোকানের ছেলেটি চায়ের কেটলি ও সিঙ্গাড়ার ঠোঙা দিয়ে গেল। চা পর্ব শেষ করে সুব্রত বসলেন কল রেকর্ড চেক করতে। পাকরাশি অন্য গুলিতে একবার করে চোখ বুলিয়ে রেখে দিলেন। অর্থাৎ সুব্রতর কাছে যার কল ডিটেল, প্রাইম সাসপেক্ট সেই ব্যক্তি। হঠাৎ কি মনে হতে পাকরাশি ফোন বের করে ডায়াল করলেন। ওপারের ব্যক্তি ফোন ধরে বলল, বলুন স্যার। জলদি একটা কাজ করো, জলঙ্গি থেকে উদ্ধার করা ডেড বডির অন স্পট ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, সব অ্যাঙ্গেলের ছবি। সুব্রত, কাজ কতদূর এগোলো? হ্যাঁ স্যার, সব কাজ প্রায় শেষের দিকে। সব জট ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। ব্যাপারটা তো আমি ভাবতেই পারিনি। আরও 10 মিনিট পর সুব্রতর মার্কিং শেষ, একটা পরিষ্কার ছবি তৈরি হয়েছে। এবার টাইম অ্যান্ড ডিউরেশন কমপ্লিট করার কাজ চলছে। সর্বমোট প্রায় 45 মিনিট লাগলো। স্যার কমপ্লিট। কি পেলে? এই দুটো নাম্বারের মধ্যে যোগাযোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আই থিঙ্ক দিস টু আর কালপ্রিটস। নাইস জব। বুঝলে সুব্রত, সুকমলকে আর অত দূর থেকে বারবার বিরক্ত করার দরকার নেই। নিচের সাইবার রুম খালি আছে কিনা দেখে আমায় খবর দাও। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই দুটোর লোকেশন ট্র্যাক করলেই আরও পরিষ্কার হয়ে যাবে সবকিছু। যেমনটি পাকরাশি বললেন সুব্রত তেমনটিই করল। নিচে গিয়ে সাইবার রুম খালি দেখে ফোনে তা বসকে জানিয়ে দিল। লোকেশন ট্র্যাক করে সুব্রত বলল, স্যার স্ক্রিনে দেখুন। স্ক্রিনে তখন পরিষ্কার দেখা যাচ্ছে 73 কিলোমিটার ইস্ট সাউথ, 327 অ্যান্ড 023 আর দেখে পাকরাশি বললেন, ইটস মার্ভেলাস সুব্রত। আর একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখো। প্রিভিয়াস 4 days ফ্রম দ্যাট ভেরি ডে ট্র্যাক কমপ্লিট লোকেশন। পেজ খোলাই ছিল, সেই কারণে এবার আর সময় বেশি লাগলো না। পাকরাশির মুখে চওড়া হাসি ফুটে উঠতে লাগলো লোকেশন এবং টাইমিংগুলো স্ক্রিনে একটা একটা করে ফুটে উঠতেই। তাঁর সমস্ত অনুমান মিলে যেতে লাগলো। সব কটা লোকেশন বের করা হয়ে গেলে পাকরাশির নির্দেশে তা প্রিন্ট করে নিল সুব্রত, সাথে আইডিটা। মোটামুটি কাজ এখনকার মতো শেষ। দুজনে উপরে উঠে এলেন। পাকরাশি যথারীতি একটা সিগারেট ধরিয়ে ফেলেছেন। সুব্রত পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে পড়ল। তা দেখে পাকরাশি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, বেলডাঙ্গায় মনে হচ্ছে। ফারুকের মায়ের নামে অগাধ সম্পত্তি রয়েছে নিশ্চয়ই, কি বলেন স্যার? না থাকার কোনো কারণ নেই। নবাবী আমল থেকে ওখানে রয়েছেন ওদের পূর্বপুরুষরা। পাকরাশির মোবাইল ফোন বেজে উঠল।
কাগজপত্র টেবিলে নামিয়ে রেখে ফোন ধরলেন। মুস্তাকের ফোন। মুস্তাক জানালো ছবিগুলো সে মেল করে দিয়েছে। মুস্তাক, তোমার কাছে একটা মেল যাচ্ছে, সেখানে সব নির্দেশ দেওয়া থাকবে। নির্দেশ মতো ফোর্স নিয়ে গিয়ে আজ রাতেই অপারেশন সেরে ফেলবে। হয়ে গেলে আমায় জানিয়ে দেবে। বিষয়টা টপ সিক্রেট কিন্তু, এবং পুরো অপারেশনটা খুব দক্ষতার সাথে করতে হবে। শিওর স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। দ্যাটস গুড, বেস্ট অফ লাক। ফোন রেখে পাকরাশি মুস্তাককে মেল পাঠাতে ব্যস্ত হয়ে পড়লেন। এমন সময় চায়ের দোকানের ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আপনাদের একটা চিঠি আছে। কিসের চিঠি এটা? তোকে কে দিল? একজন মোটা মতো লোক এসে বলল দোতলায় দুজন বাবু এসেছে, ওদের চিঠিটা দিয়ে দিস। কই দে দেখি। ছেলেটি একটি ভাঁজ করা সাদা কাগজ এগিয়ে দিয়ে চলে গেল। সুব্রত চিঠিটার ভাঁজ খুলে দেখতে যেতে পাকরাশি হাসতে হাসতে বললেন, প্রেমপত্র পাঠিয়েছে। জীবনের মায়া সবারই থাকে, তাই প্রথম আর শেষবারের মতো বলছি, টিকটিকি গিরি ছেড়ে এখান থেকে পালা, না হলে তোদের বডি জলঙ্গিতে নয়, নর্দমার খালে ভাসবে। স্যার, আপনি দেখেছেন কি লিখেছে? বললাম তো, প্রেমপত্র। না স্যার, আমার মনে হয় এটা সিরিয়াস থ্রেট। এই নিশ্চয়ই পঞ্চায়েত প্রধান নাসিরের কাজ। কি করে বুঝলে? মুক্তারের কাজও তো হতে পারে। কি জানি, হতেও পারে। পাকরাশির কাজ শেষ। ওইভাবেই চেয়ারে বসে আড়মোড়া ভেঙে বললেন, মাথাটা ধরে গেছে সুব্রত, বুঝলে? একটু কড়া করে চা হলে ভালো হতো। স্যার, আপনি এবারে চা আর সিগারেটটা একটু কমান। শরীর তো এই করেই যাবে নাকি? বললাম আপনাকে চুইংগামটা মুখে দিন। বলেই সুব্রত উঠে গিয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মুন্না, চা নিয়ে আয়, একটু কড়া করে বানাবি। চায়ের দোকানের ছেলেটির নাম মুন্না। সুব্রত ফিরে এসে বসতে পাকরাশি বললেন, সুব্রত, একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটটা চেক করো তো। একবার দেখো তো কোনো আনআইডেন্টিফাইড ডেড বডির খবর আছে কিনা। সুব্রত মোবাইল ফোন হাতে নিয়ে ওয়েবসাইট ওপেন করতে করতে বলল, আশ্চর্য, ফারুকের মায়ের বডি কি তাহলে উবে গেল নাকি? এতদিনও কোনো রকম হদিশ পাওয়া গেল না। বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হাতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। না, সেরকম কিছুই নেই। একটা উত্তরবঙ্গে আর একটা পুরুলিয়ায়, দুটোই পুরুষ। তাহলে গেল কোথায়? ওয়েবসাইট দেখা শেষ করে হতাশার সুরে সুব্রত বলল। বস তখন চোখ বুজে কবিতা আওড়ে চলেছেন। লোকটার যেন কোনো টেনশনই নেই। জিজ্ঞেস করতে গেলে ভুলভাল কথা বলবেন। মুন্না চা নিয়ে এসে দাঁড়ালো দরজার বাইরে। সুব্রত বলল, দাঁড়িয়ে আছিস কেন? বড়বাবুকে চা দে যা। ঘরে ঢুকে পাকরাশির সামনে গিয়ে মুন্না বলল, এই নিন স্যার চা। ওহ, চা নিয়ে এসেছিস? দে দে, মাথাটা যা ধরেছে চোখ খুলতে পারছি না। বিস্কুট দেব? দে। মুন্না চলে যেতে পাকরাশি বললেন, কিছু পেলে ওয়েবসাইট থেকে? না, দুটো কেস রেজিস্টার্ড হয়েছে, দুটোই কিন্তু পুরুষ। ভাবে না। সুব্রত মনে মনে ভাবল, এ আবার কি কথা? একটা মানুষ পৃথিবী থেকে বেমালো মুধাও, তাও এই লোকটা কি করে উদাসীন রয়েছে কে জানে। পাকরাশি উঠে সামনের করিডোরে পায়চারি করতে চলে গেলেন। সুব্রত আর কি করে, বোকার মতো বসে চুইংগাম চিবোতে লাগলো। আর কদিন লাগবে কেসের সমাধান হতে কে জানে। শুধু কল রেকর্ড, লোকেশন এসব দিয়ে তো আর কেস সলভড হয়ে যাবে না। আরও অনেক প্রমাণ জোগাড় করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, ফারুকের মায়ের হদিশ না পেলে কেস ওখানেই আটকে বসে থাকবে। প্রায় আধ ঘন্টার উপর পায়চারি করে পাকরাশি ঘরে এলেন। সুব্রত তখন বিছানায় শুয়ে আছে। ইহে সুব্রত, ঘুমিয়ে পড়লে নাকি? না, ওই একটু চোখটা জুড়ে এসেছিল। আপনি বলুন।
জলঙ্গির জল থেকে ডাঙায় আনার পর ফারুকের যে ছবিটা তোলা হয়েছিল সেটা মুস্তাককে পাঠাতে বলেছিলাম। সেটাই এতক্ষণ দেখছিলাম। ওই ছবিতে কেসের সমাধানের সব সূত্র পরিষ্কার ফুটে উঠেছে। একেবারে আঙুল দিয়ে চিহ্নিত করে দিচ্ছে সবকিছু। ভোকার মতো সেদিকে না তাকিয়ে ঘুরে মরছি কাল থেকে। আর ফারুকের মা? সব। তাহলে বলুন কিভাবে? রাতটা পোহাতে দাও। আজ রাতে ঘুমালে চলবে না, তোমার জন্য সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি ডিনার করে তুমি ঘুমিয়ে পড়ো। রাত 2টো পর্যন্ত ঘুমাতে পারবে, তারপর থেকে তোমার ডিউটি। আমি ঘুমাবো। ওকে? অবশ্যই স্যার। আর সারপ্রাইজ যখন, তখন তো আর আপনি বলবেন না, তাই আর জিজ্ঞাসা করে সময় নষ্ট করছি না। সকাল হওয়া পর্যন্ত কৌতূহলকে ঘুম পাড়িয়ে জেগে থাকি আর কি। না না, পুরো জেগে থাকতে হবে না, 50-50। ওই হলো, যাহাই 52 তাহাই 53। রাত্রি 9টা। সুব্রত ডিনার করতে চলে গেছে। পাকরাশি যাননি, তিনি পরে করবেন, কারণ রাত 2টো পর্যন্ত তাকে জেগে থাকতে হবে। এমন সময় এসপি সাহেবের ফোন এলো। ফোন রিসিভ করে পাকরাশি বললেন, পাকরাশি হিয়ার, প্লিজ অর্ডার স্যার। তা পাকরাশি, তদন্ত কত দূরে গেলো? বিরোধী দল থেকে কিন্তু প্রবল চাপ আসছে। মিছিল, আন্দোলন, জমায়েত করে একেবারে পরিস্থিতি ভীষণ চাপের করে রেখেছে ওরা। আশা করছি আগামীকাল কমপ্লিট হয়ে যাবে স্যার। আচ্ছা, তুমি কি খুনিকে চিহ্নিত করতে পেরেছো? হ্যাঁ স্যার, আজ রাতেই একটাকে চালে তুলছি, বাকিটা কাল। ভেরি গুড, ভেরি গুড, থ্যাঙ্কস। কাল কয়েকজন শ্রমিক লাগতে পারে স্যার। সব ব্যবস্থা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। গুড নাইট, বেস্ট অফ লাক অফিসার। রাত 2টো বাজল। একটু চটকা মতো এসেছিল বসে থাকতে থাকতে। দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠতে পাকরাশি সজাগ হলেন। বিছানায় শুয়ে সুব্রত তখন নাক ডাকছে। চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে রাস্তা দিয়ে ছুটে চলা গাড়ির আওয়াজ, পথ কুকুরদের চিৎকার, আর দূরের কোনো জায়গা থেকে শিয়ালের ডাক মধ্যরাত্রির চিরচেনা আবহ। পাকরাশি উঠে বাথরুমে গেলেন। ফিরে এসে বোতল থেকে জল গলায় ঢেলে গলা ভিজিয়ে নিয়ে একটা সিগারেট ধরালেন। নিচে রাতে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের কথাবার্তার আওয়াজ কানে আসছে। এখন শুলের ঘুমও আসবে না, সুতরাং সুব্রতকে ডাকলেন না, ঘুমোচ্ছে ঘুমোক। 2:45 নাগাদ একটু ঝিমুনি এসেছিল পাকরাশি। বারান্দায় একাধিক ভারী বুটের শব্দে সচকিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। মুস্তাক এবং এএসআই কল্যাণী কোলে এসে ঘরে ঢুকল। প্রথাগত পুলিশি কায়দায় দুজনই পাকরাশিকে স্যালিউট করে দাঁড়ালো। মুস্তাক দিক বুট ঠোকার আওয়াজে সুব্রতর ঘুম ভেঙে গেল। উঠে সোজা হয়ে বসলেন বিছানার উপর। চোখে তখনও গাঢ় ঘুমের আবেশ। কিছুক্ষণ বসে আবার শুয়ে পড়ল। অপারেশন সাকসেসফুল মুস্তাক? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ হয়েছে। থ্যাঙ্কস। আসামিকে কার হাতে ছেড়ে এলে? এসআই প্রবীর মজুমদার। মন্টু আর রামদা গাড়িতে আছে স্যার, আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল ওরা। নাইস, তোমরা বসো। 5টা বাজলো ঘড়িতে। বাইরে তখনও আবছা অন্ধকার। কাক ডাকা শুরু হয়েছে। আকাশ মেঘলা, তাই আলো ঠিক মতো ফোটেনি এখনো। সারা রাত 3 জনে গল্প করে কাটিয়েছেন। পাকরাশি বললেন, চা খাবে নাকি তোমরা? দুজনেই রাজি হওয়ায় মুস্তাককে চা পাঠানোর কথা বলতে পাঠিয়ে দিয়ে সুব্রতকে ঘুম থেকে তুলে দেওয়া হলো। এতক্ষণ ঘুমিয়েছে দেখে সেও হতবাক। আরে কি হচ্ছে এসব? আর তোমরাই বা এলে কখন? কেউ কোনো উত্তর না দিয়ে হাসতে লাগলো। সুব্রত লজ্জা পেয়ে বলল, আমাকে ডাকেননি স্যার? 2টোর সময় ডাকবেন বলেছিলেন যে আপনি। তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে খুব মায়া লাগছিল, তাই আর বিরক্ত করিনি। যাও ফ্রেশ হয়ে নাও, চা আসছে। তারপর বেরোতে হবে, সময় নষ্ট করলে চলবে না। সকলে প্রাত্যহিক প্রয়োজন সেরে ব্রেকফাস্ট করতে বেরোতে বেরোতে 7টা বাজল। আজ রোদ ওঠেনি, আকাশ মেঘলা হয়ে আছে। পাকরাশিদের গাড়ি তেহট্ট থানা থেকে বেরিয়ে উত্তর দিকে এগিয়ে চলল। তেমাতার মোড় পেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা গাজীর মোড়। ডান দিকে খুড়িপোতা, বাম দিকে খড়গ্রাম। ডান দিকে টার্ন নিল তাদের গাড়ি। খানিকটা গেলেই ঢালাই রাস্তা। এখান থেকে খুড়িপোতা গ্রামের শুরু।
এই ঢালাই রাস্তা সোজা চলে গেছে জলঙ্গির ঘাট। এ রাস্তা এখন ড্রাইভারের খুব চেনা হয়ে গেছে, তাই চোখ বুজে পৌঁছে যাওয়া গেল ফারুকের বাড়ির সামনে। পাকরাশি ড্রাইভারকে জলঙ্গির ঘাট পর্যন্ত যাওয়ার নির্দেশ দিলেন। খুবই অল্প পথ ফারুকের বাড়ি থেকে জলঙ্গি নদী, খুব বেশি হলে 100 মিটার। আকাশ মেঘলা থাকায় জলঙ্গি ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। বর্ষাকাল নদী, তাই এখন ভরা যুবতী। মেঘলা দিনে যেন বিষণ্ণ তার মুখ, হয়তো চোখে জল। দেখা হয়ে গেছে, গাড়ি ঘোড়াও। পাকরাশি বলতে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে ফারুকের বাড়ির পাশে এনে দাঁড় করালো। রাস্তা থেকে নামলেই ফারুকের বাড়ির সীমানা। মাটির উপর দিয়ে হেঁটে 4 জন এগিয়ে গেল। আজও বাড়িতে তালা বন্ধ। পাকরাশি উঠোনে বসে পড়ে সঙ্গীদের ডেকে বললেন, এটা কিসের দাগ? এটা তো সাইকেলের চাকার দাগ। ভালো করে লক্ষ্য করো, এই ফারুকের বারান্দা। সাইকেলের চাকার দাগ হলে দাগ হতো একটা, কিন্তু এখানে কটা দাগ চোখে পড়ছে? 3টে। এবার মস্তিষ্ককে কাজে লাগিয়ে দেখে বলো তো, 3টে দাগ কোথা থেকে শুরু হয়েছে? বারান্দার গা থেকে কি? 3 জন এবারে বসে পড়ল। আঙুল দিয়ে পরীক্ষা করে সুব্রত বলল, বারান্দার কাছ থেকে প্রথমে 2টি দাগ, তারপর 6 থেকে 8 ইঞ্চি দূর 3টি দাগ শুরু। বুধবার রাতে বৃষ্টি পড়েছিল, তাই দাগগুলো পাওয়া গেল, না হলে এটা ধরাই যেত না। আর দেখতেই পাচ্ছ, দাগগুলো সমান্তরালভাবে পড়েছে। এগুলো সাইকেল ভ্যানের চাকার দাগ। সাইকেল ভ্যানের সামনে একটি চাকা আর পিছনে 2টি চাকা, সেই জন্যে পিছনের চাকা থেকে সামনের চাকা একটু এগিয়ে থাকবে, তাই শুরুতে পিছনের চাকার 2টি দাগ সমান্তরালভাবে পড়বে। একটু আগে থেকে মাঝখানে আরেকটি, অর্থাৎ 3টি দাগ পড়বে। কি, তাই তো? ঠিক তাই, এখানেই আপনার সাথে আমাদের পার্থক্য। এবার দাগটা ফলো করে রাস্তা পর্যন্ত এসো। ভূমি থেকে রাস্তা 6 ইঞ্চি মতো উঁচু, সেই জন্যে এইখানটায় মাটি দিয়ে স্লোপ বানিয়ে ভ্যান রাস্তায় তোলা হয়েছে। পরিষ্কার দেখতেই পাচ্ছ, সেটা এখনো আমাদের চোখের সামনেই রয়েছে। এরপর ভ্যান রাস্তায় তুলে 100 মিটার নিয়ে গিয়েই ফারুকের দেহ জলঙ্গিতে ফেলে এসেছে। বর্ষার জলে তা ভেসে চলে গেছে। এত সব আপনি দেখলেন কখন? কাল দুপুরে যখন তুমি ঘুমোচ্ছিলে, তখন আমি এখানে এসেছিলাম। ফারুকের বাড়ি থেকে এবার গাড়ি চলেছে খড় গ্রামের দিকে। গাড়িতে ওঠার আগে পাকরাশি সকলকে ডেমো দিয়েছেন পরবর্তী কর্ম পরিকল্পনার বিষয়। হাফিজের বাড়ির কাছে পৌঁছে গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখে সকলে নেমে সেই ইট পাতা রাস্তা ধরে এগিয়ে চললেন হাফিজের পোল্ট্রির উদ্দেশ্যে। পৌঁছে দেখা গেল 2টি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। আশেপাশে তাকিয়ে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা। কোনো মানুষ চোখে পড়ল না। পাকরাশিকে অনুসরণ করে সকলে এসে পৌঁছলেন পোল্ট্রির কাছে। সেখানে দেখা গেল 2 যুবক মুরগিদের খাবার দেওয়া ও পরিচর্যার কাজ করছে। বাড়িতে কেউ নেই? সবাই ঘুমোচ্ছে। আমরা পুলিশের লোক, এদিকে এসো। যুবকটি কাছে আসতে সুব্রত জিজ্ঞেস করল, কি নাম তোমার? আসমা তোমার কে হয়? যুবকটি জানালো তার নাম হাবিব, আসমা তার দিদি। আমরা আসমার সঙ্গে কথা বলবো, ডাকো একবার তাকে। দিদির শরীর তো খুব খারাপ, ডাক্তার উঠতে নিষেধ করেছেন। তোমাকে যা বলা হচ্ছে তাই করো, বেশি কথা বলবে না, না হলে থানায় নিয়ে গিয়ে আমাদের কথা বলতে হবে। থানায় নিয়ে যাওয়ার কথা শুনে ছেলেটি বোধহয় ভয় পেল। আর কোনো কথা না বলে সে বাড়ির দিকে পা বাড়ালো। ছেলেটি ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকলো, আপু দরজা খোলো, আম্মু আম্মু দরজা খোলো। ধাক্কা দেওয়াই সার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। মিনিট খানেক ধাক্কা দিয়ে ডাকার পর ভিতর থেকে সাড়া মিলল। কি হয়েছে হাবিব, এত সকালে ডাকছিস কেন? বাইরে এসো, দরকার আছে। বেচার মুখে বাইরে বেরিয়ে এলো আসমার মা, অর্থাৎ মৃত ফারুকের শাশুড়ি। দলবল সমেত পাকরাশিদের দেখে আরো বিরক্ত হয়ে বলল, এত সকাল সকাল আপনারা বিরক্ত করতে চলে এসেছেন? মেয়েটা অসুস্থ, কাল সারা দিন থেকে কিচ্ছু মুখে তোলেনি। ওর কথা একবারে বুঝবেন না? ওর কি বলার ক্ষমতা আছে? সদ্য সদ্য স্বামীকে হাইরেছে, ওর মনেরও অবস্থাটা তো একবার বুঝবেন। শুনে পাকরাশির মতো সকলেই মুখে শ্লেষের হাসি ফুটে উঠল। কল্যাণী এগিয়ে গিয়ে বলল,
আপনি সরে যান, আমাদের ভিতরে যেতে হবে। আমরা জানি কখন, কেন এবং কিভাবে কার সাথে কথা বলতে হবে। স্বামীর খুনি ধরা পড়ুক, এটা কি সে চায় না? তাহলে কথা বলতে এত আপত্তি কেন? আমাদেরকে আমাদের কাজ করতে দিন। বাধা দিলে কিন্তু সরকারি কাজে বাধা দেওয়ার ধারায় আপনিও গ্রেফতার হতে পারেন। কল্যাণীর কথা এবং তার চেহারা দেখে মহিলা সাময়িক কিছুটা দমে গেল, কারণ আর কথা না বাড়িয়ে দরজার সামনে থেকে সরে গেল সে। কল্যাণী এবং তার পিছু পিছু বাকিরা একে একে ঘরে প্রবেশ করলেন। বিছানায় আসমা শুয়ে আছে, শরীর শক্ত, দেখেই বোঝা যাচ্ছে ঘুমিয়ে নেই, মটকা মেরে পড়ে আছে। এক ঝটকায় কল্যাণী তাকে তুলে বসিয়ে দিল। কল্যাণী ওয়েট লিফটার ছিল, রাজ্য পদক জেতায় স্পোর্টস কোটায় পুলিশে তার চাকরি হয়। কল্যাণী বলল, সাহেব যা জিজ্ঞাসা করবেন তার ঠিকঠাক জবাব দিয়ে যাবে। ওসব অভিনয় কোনো কাজে আসবে না, এগুলো দেখে আমরা অভ্যস্ত। পাকরাশি তার প্রশ্ন শুরু করলেন, তোমার শাশুড়ি কোথায়? জানি না। জানি না মানে? আরে সে তো 1 সপ্তাহ তোমার বাড়িতে ছিল। বৃহস্পতিবার তার ছেলের সাথে নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল। কখন? ভোরবেলা। কটা বেজেছিল তখন? 5:30 হবে। 7টার আগে বাস ছাড়ে না। অত আগে বেরোনোর কারণ কি? আমি জানি না, হয়তো আস্তে ধীরে আগে বেরোলে বাসে ভালো সিট পাওয়া যাবে, এই ভেবে সময় হাতে নিয়ে বেরিয়েছিল। ভালো কথা। মাকে বেলডাঙায় রেখে তার কি সেদিন ফিরে আসার কথা ছিল? হ্যাঁ। তাহলে বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার সকাল গেল, ফারুক ফিরল না, আর তুমি কি করলে? চুপ করে বসে রইলে? খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। কিভাবে? ফোন করেছিলাম। তাতে কি হলো? সুইচ অফ বলছিল। সেই জন্যই তুমি চুপ করে বসে রইলে? হ্যাঁ, কোনো দুশ্চিন্তা হলো না? পুলিশের কাছে গেলে না? ফারুকের বোন বা ভগ্নিপতিকে কিছু জানালেও না? বাহ! কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল আসমা। পাকরাশি ধমক দিয়ে বললেন, সত্যি কথা বলো। বুঝতে পারিনি। তুমি কি ভাবছো আমাদের কাছে মিথ্যে বলে পার পেয়ে যাবে? আমরা তোমার কল রেকর্ড চেক না করেই তোমাকে প্রশ্ন করব? মাথা নিচু করে বসে রইল ফারুকের বিধবা স্ত্রী। পাকরাশি আবার জিজ্ঞাসা করলেন, ফারুক রাতে কি পরে শুতে যেত? লুঙ্গি। বেলডাঙা যাওয়ার জন্য কি জামা প্যান্ট পরেছিল? কি জামা প্যান্ট মানে? মানে জামা প্যান্ট নাকি পাজামা পাঞ্জাবি? জামা প্যান্ট। প্যান্টের রং কি ছিল? বাদামি। তা প্যান্ট পরায় কোনো গোলমাল চোখে পড়েনি তোমার? না। ফারুক কি পকেটে মোবাইল নিয়েছিল? হ্যাঁ। ফারুক কি টাকা মানি ব্যাগে রাখতো? হ্যাঁ, টাকা কয়েন ও সবসময় মানি ব্যাগেই রাখতো। সেই দিন মানি ব্যাগ নিয়েছিল? অবশ্যই নিয়েছিল। তুমি দেখেছিলে? অবশ্যই দেখেছিলাম। সুব্রত, মুস্তাক আর কল্যাণী, তোমরা বসো, জায়গা থেকে কেউ উঠবে না, আমি সিগারেটটা শেষ করে আসছি। পাকরাশি বেরিয়ে যেতে তিনজন মিলে আসমার সাথে গল্প জুড়ে দিল। তোমাদের কবে বিয়ে হয়েছিল, ফারুক কেমন মানুষ ছিলেন, তোমাদের সংসারে চাল ডাল প্রয়োজনীয় জিনিস কোথা থেকে কেনা হয়, কোন ভারী জিনিস বাড়িতে আনতে হলে কিভাবে আসে, ইত্যাদি। শেষ প্রশ্নটার উত্তরে আসমা বলে, বাড়ির সামনের রাস্তাটায় ভ্যান এসে দাঁড়ায়, ওখান থেকে ওটুকু বয়ে ঘরে নিতে হয়। কেন, ঘর পর্যন্ত ভ্যান যায় না? না, রাস্তা উঁচু, ভ্যান নামানো ওঠানো যায় না, তাই ঘর পর্যন্ত ভ্যান আসে না। সকলে নিজেদের মধ্যে চাওয়াচাই করে মুখ টিপে হাসল। সিগারেট শেষ করে পাকরাশি ঘরে ঢুকলেন। ঢুকে তার সহকর্মীদের উদ্দেশ্যে বললেন, হয়ে গেছে? একদম স্যার। ভেরি গুড। এবার আসমার উদ্দেশ্যে পাকরাশি বললেন, তাহলে তোমার কথা মতো ফারুক নিজে প্যান্ট পরেছিল, জামা পরেছিল, পকেটে মোবাইল নিয়েছিল, মানি ব্যাগও নিয়েছিল, কি তাই তো? জি। আচ্ছা, একটা কথা বলো, কেউ যদি উল্টো করে প্যান্ট পরে তাহলে তার পকেট কোথায় থাকবে? ভিতরে। বাইরে দিয়ে সেখানে মোবাইল মানি ব্যাগ ঢোকানো যাবে? প্যান্ট উল্টো পড়বে কেন? উল্টো পড়বে কেন সে প্রশ্ন তো পরে, যদি পরে মোবাইল মানি ব্যাগ পকেটে রাখা যাবে কি সেটা বলো। না। তাহলে ফারুক কিভাবে রাখলো? আবার তুমি নাকি তা রাখতে দেখেছিলে,
সে সোজা করেই প্যান্ট পরেছিল। তাহলে উল্টো কিভাবে হয়ে গেল? জলে ডুবে প্যান্ট উল্টো হয়ে গেল? আসমা মাথা নিচু করে চুপ করে বসে রইল। পাকরাশি কঠিন গলায় বললেন, উত্তর দাও, চুপ করে থাকবে না। আসমার কাছে বলার মতন কোনো উত্তর ছিল না, তাই সে চুপ করে রইল। মনে মনে ভাবল তাড়াহুড়োতে মারাত্মক ভুল হয়ে গেছে। চুপ করে থাকতে দেখে পাকরাশি বললেন, কি হয়েছিল এবার আমি বলছি, শোনো। ভুল হলে ঠিক করে দিও। রাতে ফারুকের খাবারের সাথে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে তুমি। ফারুক ঘুমে ঢলে পড়লে পরনের লুঙ্গি খুলে প্যান্ট জামা পরিয়ে দিয়েছিলে তুমি। তাড়াহুড়োতে প্যান্টটা উল্টো পরানো হয়ে যায়। মানি ব্যাগ, মোবাইল এখনো তোমার ঘরেই আছে। তারপর অচেতন ফারুককে ভ্যানে তুলে জলঙ্গিতে ভাসিয়ে দিয়ে আসো। তোমার উঠোনে ভ্যানের চাকার দাগ এখনো স্পষ্ট ফুটে রয়েছে। এরপর যে প্রশ্নটি তিনি আসমাকে করলেন তাতে ভূত দেখার মতো চমকে উঠল সে। বুকের ভিতর যেন ভূমিকম্প ঘটে গেল। চোখে মুখে ফুটে উঠল তার আফটার এফেক্ট। আফরান ইউসুফকে চেনো? না, চিনি না। আর মিথ্যে বলে লাভ নেই। ইউসুফকে আমরা কাল রাতেই গ্রেফতার করেছি। সে সব কিছু স্বীকার করে নিয়েছে। এখন দেখো তুমি কি করবে। না, আসমা চুপ করেই বসে রইল। পাকরাশি কল্যাণীর দিকে তাকালেন। ইশারা বুঝতে একটুও দেরি হলো না কল্যাণীর। পকেট থেকে হাত করা বের করে পরিয়ে দিতে গেল। এক ঝটকায় হাত সরিয়ে নিল আসমা। সঙ্গে সঙ্গে 82 শিক্ষার এক থাপ্পড় এসে পড়ল তার গালে। মাথা ঝিমঝিম করে উঠল। চোখে তখন লক্ষ্য সর্ষে ফুল। এরই মাঝে হাত করা যথাস্থানে পড়ানো হয়ে গেল। পাকরাশি বললেন, হ্যাঁ, চালাকি করে কোনো লাভ নেই। এবার চলো, শাশুড়িকে যেখানে পুঁতেছ সেইখানে। আপনারা বিনা দোষে আমার উপর অত্যাচার করছেন। আমি কিছু জানি না। ঠিক আছে, চাপ নেই, আমরা সব মনে করিয়ে দেব। আসমার বাবা হাফিজ মিয়া এবং তার স্ত্রী দরজা আড়াল করে এসে দাঁড়িয়ে বলল, ওকে ওকে কেন নিয়ে যাচ্ছেন আপনারা? ফারুক এবং তার মাকে খুন করার অপরাধে ওকে আমরা গ্রেফতার করেছি। কি গ্রেফতার মানে? আরে আরে ছাড়ুন। ও গো, কোথায় আছো গো? কে আছো গো? তাড়াতাড়ি আসো গো, আমার অসুস্থ মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে গো, বেদরক মারতেছে। আসো না গো, কে কোথায় আছো গো? বাঁচাও গো, বাঁচাও। বিশ্বাস না হয় আপনার জামাইয়ের বাড়িতে আসুন, সব দেখতে পাবেন। এরপর চারজন দ্রুত গতিতে আসমাকে নিয়ে এগিয়ে চলল গাড়ির দিকে। আশেপাশের লোকজন ভিড় করে দেখতে লাগলো তাঁদের। গাড়িতে উঠে পাকরাশি ফোন বের করতে প্রথমেই ডায়াল করলেন এসপি সাহেবকে। সব ঘটনা বিস্তারিত জানালেন তাকে। এসপি সাহেব সব শুনে বাহবা দিলেন। পরের ফোনটি মুক্তারের উদ্দেশ্যে। তাকে ফারুকের বাড়িতে চলে আসতে বললেন। শেষ ফোনটি সাবিরকে, তাকেও একই কথা বললেন। ফারুকের বাড়ি পৌঁছে তাঁরা মুক্তার ও সাবিরের জন্য অপেক্ষা করলেন কিছুক্ষণ। মুক্তার ও তার স্ত্রী হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছল। সাবির তার আগেই চলে এসেছে। কিভাবে খবর পেয়ে গ্রামবাসীরাও ভিড় জমিয়েছে। পাকরাশি বললেন, সুব্রত, ঘরের তালাখানা ভেঙে ফেলো। গ্রামবাসীদের একজন হাতুড়ি এনে দিল। তা দিয়ে তালা ভেঙে পাকরাশি, সুব্রত, মুস্তাক এবং সাক্ষী হিসেবে মুক্তার ও সাবির ভিতরে প্রবেশ করল। বাইরের চত্বরে কল্যাণী আসমাকে নিয়ে দাঁড়িয়ে রইল। মুস্তাক আর সুব্রত, তোমরা চারিদিক ভালো করে তল্লাশি করো। দুজনে হাতে গ্লাভস পরে নিয়ে কাজ শুরু করে দিল। একটা ঘরে ঢুকে দেখল একটা আলনায় কয়েকটা জামা হ্যাঙ্গারে ঝুলছে, আর একটা হুকে ঝোলানো রয়েছে একটা ট্রাউজার। পেছনে পকেটটা ফুলে রয়েছে। সেখানে হাত ঢোকাতে একটা মানি ব্যাগ পেল সুব্রত। স্যার, মানি ব্যাগ? জানা কথা। পাকরাশি ঘুরে ঘুরে সব ঘরের মেঝেগুলো পরীক্ষা করে দেখেছেন। না, সন্দেহজনক কিছু এখনো পায়নি। সব সিমেন্টের পুরনো মেঝে, তেমন কোনো অসঙ্গতি চোখে পড়ছে না। তাহলে কোথায় পোতা রয়েছে লাশ, সেটাই চিন্তার বিষয়। বাড়ির বাইরের জায়গায় গতকাল তন্ন তন্ন করে পরীক্ষা করে গেছেন, কিন্তু কিছু পাননি। তার ইনটুইশন বলছে বাড়ির ভেতরেই কোথাও পোতা রয়েছে। তাহলে কোথায়? সামনের দিকে দুটি ঘর, মাঝখান দিয়ে করিডোর। দুটি ঘরের সামনে টানা বারান্দা।
বারান্দায় উঠে করিডোরের গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। একটি ঘরের পিছন দিকে কিচেন এবং তারপরে টয়লেট, অন্য ঘরটির পিছনে ডাইনিং কাম ড্রয়িং রুম। ঘরগুলো দেখা হয়ে যাওয়ার পর পাকরাশি টয়লেটে ঢুকে দেখলেন না, এখানেও সন্দেহ হওয়ার মতো কিছু নেই। এবার এলেন কিচেনে। দরজা খুলতেই চমকে গেলেন। মেঝে একেবারে চকচক করছে সেরামিক টাইলসে। দেখেই মনে হচ্ছে সদ্য বসানো হয়েছে। জোর গলায় ডাকলেন, সুব্রত, মুস্তাক, তাড়াতাড়ি এদিকে এসো। ডাক শুনে দৌড়ে চলে এলো দুজন। তাদের পিছন পিছন মুক্তার এবং সাবির। পাকরাশি বললেন, মেঝেটা দেখো। মুক্তার বলে উঠল, একেবারে ব্র্যান্ড নিউ। এখানে আছে মাটি খোঁড়ো, লোক ডাকো। আমি কি স্যার ডেকে আনতে পারি? শিওর, ডাকুন তাড়াতাড়ি। ভিড়ের মধ্যে থেকেই দুজনকে পাওয়া গেল। তারা কোদাল গাইতে আনতে ছুটল। 10 মিনিট লাগলো খোঁড়াখুড়ি শুরু হতে। অল্প খুঁড়তেই বেরিয়ে এলো লাশ। ফারুকের মোবাইল ফোনটাও পাওয়া গেল ওখানে। তেহট্ট থানার আইসিকে ফোন করে জানিয়ে দিলেন পাকরাশি এবং তাকে অনুরোধ করলেন লাশ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করতে। এসপি সাহেবকে লেটেস্ট আপডেট দেওয়া হয়ে গেছে। রিপোর্টে লেখা সাক্ষীদের সই করানো, সব ফর্মালিটি কমপ্লিট। এবার ফিরে যাওয়ার পালা। ঘড়িতে সময় সকাল 10টা। প্রচণ্ড গতিতে পাকরাশিদের গাড়ি ছুটে চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। 12টা বাজার আগেই গাড়ি কৃষ্ণনগর থানায় ঢুকে পড়ল। আসমাকে নিয়ে কল্যাণী চলল লকআপের দিকে। সুব্রত এবং মুস্তাক অফিসে ঢুকে কেস ডায়েরি, অ্যারেস্ট মেমো রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল। পাকরাশি ভিতরে গেলেন না। বাইরের চত্বরে বট গাছের নিচে বসে সিগারেট ধরালেন। সঙ্গে সঙ্গে কোথা থেকে একদল সাংবাদিক এসে ঘিরে ধরল তাকে। সাংবাদিক বেষ্টিত হয়ে পাকরাশি বললেন, খুব টায়ার্ড, এসিপি সাহেব এসে আপনাদের বাইট দেবেন। কে শোনে কার কথা? একের পর এক বুম এগিয়ে আসছে তার মুখের সামনে। কিছু বলুন স্যার। একই আবদার সকলের মুখে। বাধ্য হয়ে সংক্ষেপে ব্রিফ বলতেই হলো। এর মধ্যে এসপি সাহেবের ফোন এলো। ফোন ধরে পাকরাশি বললেন, পাকরাশি ইজ হিয়ার স্যার। প্রেসের লোকেরা ভিড় করেছে নিশ্চয়ই? হ্যাঁ, ইয়েস স্যার। ওদের একটু কাইন্ডলি জানিয়ে দাও 2:30 PM আমার অফিসে, প্রেস রুম। থ্যাংক ইউ স্যার। এসপির নির্দেশ সাংবাদিকদের জানিয়ে তিনি ভিতরে চলে গেলেন। 2টো বাজার পর থেকেই প্রেস রুমে ভিড় জমতে শুরু হয়ে গেছে। সকলের চোখে মুখে কৌতূহল স্পষ্ট। ওদের দৃষ্টিতে খুব দুরূহ কেস ছিল এটা। সমাধানের কাহিনী শোনার জন্য সকলে মুখিয়ে আছে। 2:15 মধ্যে এত বড় হল প্রায় ভর্তি হয়ে গেল। ঠিক 2:30 বাজতে এসপি সাহেব ঘরে ঢুকলেন। পাকরাশি, সুব্রত, মুস্তাক, কল্যাণী 10 মিনিট আগে এসে পৌঁছেছেন। এসপি সাহেব শুরু করলেন প্রেস মিট। সবাইকে নমস্কার। আপনারা সবাই নিশ্চয়ই জানেন জলঙ্গিতে একটা লাশ কিছুদিন আগে ভাসতে দেখা গিয়েছিল। তো এই তদন্তে নেমে আইসি পাকরাশি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সহযোগীদের সুযোগ্য সহযোগিতায় কেসের কিনারা করেছে। আরও একটা ডেড বডি উদ্ধার হয়েছে, যা অভিযুক্তরা খুন করে মেঝের নিচে পুঁতে রেখেছিল। আপনাদের সব প্রশ্নের উত্তর এখানে উপস্থিত মিস্টার পাকরাশি দেবেন। আমার বিশেষ কাজ থাকার জন্য আমাকে একটু চলে যেতে হচ্ছে। ধন্যবাদ। এ পর্যন্ত বলে এসপি সাহেব মাইক পাকরাশিকে হ্যান্ডওভার করে চলে গেলেন। মাইক হাতে নিয়ে পাকরাশি কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই একজন সাংবাদিক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, নদীতে ভেসে আসা লাশ, ঠিকানা পরিচয় কিছুই জানা নেই, খুঁজে বের করলেন কিভাবে? সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতন পারফরমেন্স আপনার। ভিকটিমের শার্টের কলারে একটি টেইলারের স্টিকার ছিল। ব্যাস, সেই সূত্র ধরে এগোতে এগোতে নিশানায় পৌঁছে যায়। আপনি কি আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে খুন তার স্ত্রী করেছে? ইনভেস্টিগেট করতে আগে এসআই সুব্রত রাহা যান, আমি একটু পরে যাই। তাই ভিকটিমের পরনের ট্রাউজার আমি সেই সময় ভালো করে লক্ষ্য করিনি। জল থেকে তোলার পর ভিকটিমের যে ছবিটা তুলে রাখা হয়েছিল গতকাল সেটি ভালো করে দেখি এবং লক্ষ্য করি ট্রাউজারটি উল্টো করে পড়া এবং পোস্টমর্টমের রিপোর্টে উল্লেখ রয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে। ভিকটিমের শরীরে
অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধের সন্ধানও পাওয়া গিয়েছে। তখন কনফার্ম হই খুন বাড়ির ভিতরেই কেউ করেছে। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাড়াহুড়োতে উল্টো ট্রাউজার পরিয়ে দেওয়া হয়েছে। জোর করে ভিতর দিয়ে চেইন টেনে বন্ধ করে নদীতে ফেলে দিয়ে আসা হয়েছে। ভিকটিমের মোবাইলে লাস্ট লোকেশন ছিল তার বাড়ি, যা এই ধারণাকে আরো পোক্ত করে। অ্যাকিউজড এখানে দুজন, তার মধ্যে একজন তার স্ত্রী, দ্বিতীয় জনের হদিশ পেলেন কি করে? ফোনের লোকেশন ট্র্যাক করে। প্রথমে কল রেকর্ড থেকে একটি সন্দেহজনক নম্বর পাই। আসমার সাথে ওই নাম্বারটির প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে কথা হতো। ঘটনার দিনও নাম্বারটির সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল আসমার। সেই কারণে এই নাম্বারটি চিহ্নিত করে লোকেশন ট্র্যাক করতেই সব গল্প পরিষ্কার দেখতে পাই। কোথা থেকে গ্রেপ্তার করলেন তাকে? মোবাইল সিমের আইডি থেকে আমরা ঠিকানা পেয়ে যাই। তারপর লোকেশন ট্র্যাক করে পলাশি পাড়া থেকে তাকে অর্থাৎ আফরান ইউসুফকে গ্রেফতার করা হয়। এদের দুজনকে হত্যা করার আসল কারণ কি বলে মনে করেন আপনি? লোকেশন ট্র্যাক এবং কল রেকর্ডের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই যে ইউসুফ এবং আসমার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রতিদিন যোগাযোগ হতো, কখনো ফোনে কখনো ফিজিক্যালি। গত বুধবার এবং বৃহস্পতিবার বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত ইউসুফের ফোনের লোকেশন ছিল ফারুকের বাড়ি। এর থেকে এটা অনুমান করা যায় যে আসমা ওই সময় তার নিজের ঘরেই ছিল ইউসুফের সাথে। শাশুড়ি দুপুরে খাবার খেয়ে ঘুমোচ্ছিলেন। কোনো কারণে শাশুড়ির ঘুম ভেঙে যাওয়ায় পাশের ঘরে অন্য পুরুষের কথাবার্তার আওয়াজ তার কানে যায়। তিনি উঠে হয়তো আসমা বলে ডাকেন ঘরে কি আছে জানার জন্য। টের পেয়ে ইউসুফ পালিয়ে যায়। এতে শাশুড়ির সন্দেহ হয় এবং পরের দিন তিনি ঘুমের ভান করে শুয়ে থাকেন ঘটনা হাতে নাতে ধরবার জন্য। যথারীতি ইউসুফ এসে ঘরে ঢোকে। কিছুক্ষণ পর হয়তো শাশুড়ি খুব সন্তর্পণে উঠে গিয়ে তাদের আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন এবং সব কিছু ছেলেকে জানিয়ে দেবেন সেটা বলেন। অনন্যপায় হয়ে তখন দুজনে মিলে তাকে শ্বাসরোধ করে খুন করে এবং কিচেনের মেঝে খুঁড়ে রেখে ডেড বডি বিছানায় শুয়ে রাখে। ফারুক আসার পর মায়ের খোঁজ করলে তাকে জানানো হয় মা খেয়ে ঘুমিয়ে পড়েছে। একেই ফিরতে অনেক রাত হয়েছে। ফারুক ফ্রেশ হয়ে খেতে বসে যায়। তার খাবারের সাথে অনেকগুলো ঘুমের ওষুধ মেশানো ছিল। সেই খাবার খেয়ে ফারুক গভীর ঘুমে ঢলে পড়ে। তারপর দুজনে মিলে হুড়োহুড়ি করে তাকে ট্রাউজার এবং শার্ট পরিয়ে ভ্যানে তুলে নিয়ে গিয়ে বাড়ির অল্প দূরে জলঙ্গি নদীতে ফেলে আসে। বুধবার রাতে বৃষ্টি হওয়ায় ভ্যানের চাকার দাগ বাড়ির বাইরে মাটির ওপর এখনো রয়ে গেছে। অচেতন ফারুক জলে ডুবে যায় এবং তার মৃত্যু হয়। এরপর শাশুড়ির দেহ খুঁড়ে রাখা গর্তে পুঁতে রেখে দিয়ে তার উপরিভাগ রাতারাতি সেরামিক টাইলে ঢেকে দেয়। সো ডেঞ্জারাস। এনি মোর কোয়েশ্চেন প্লিজ? It was really an interesting case, no doubt. Thank you for providing us the entire facts. একে একে সকলে বেরিয়ে চলে গেছেন। ফাঁকা হলে অনেকক্ষণ বসে রইলেন পাকরাশি। অচেনা ফারুকের এভাবে মৃত্যু কেন যেন তাকে নাড়া দিয়ে গেছে। প্রতিবাদী ভালো মানুষগুলো একে একে চলে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে এরপর এগিয়ে চললেন জলঙ্গির দিকে। পাড়ে পৌঁছে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নদীর দিকে। জলঙ্গি যেন আজ বড়ই শান্ত, বড়ই নীরব, বোধহয় শোকস্তব্ধ। মনে মনে পাকরাশি ভাবলেন প্রাণের ঝুঁকি উপেক্ষা করে ফারুক এই জলঙ্গিকে বাঁচাতে লড়াই করছিল। নিয়তির নিষ্ঠুর পরিহাস। সেই জলঙ্গির বুকেই কিনা তার সলিল সমাধি রচিত হল। জলঙ্গির কান্না যেন পরিষ্কার শুনতে পেলেন তিনি। শেষ হলো আমাদের আজকের গল্প জলঙ্গির কান্না। গল্প লেখক প্রদীপ চন্দ। গল্প পাঠে আমি সায়ন, সুব্রত রাহুল, আব্দুল দীপঙ্কর, মুস্তাক শুভম, পাকরাশি প্রীতম, সাবির চিঞ্জিত,
সাবিরের স্ত্রী সৃষ্টি, কল্যাণী মধুরিমা, নাজনীন অঙ্কিতা, ফারুকের শাশুড়ি শিল্পা, পঞ্চায়েত প্রধান সুমিত মোহলানবিশ, মোক্তার নীল, আসমা দেবস্মিতা, সাংবাদিক সারণিক। অন্যান্য ভূমিকায় আমি সায়ন, শিল্পা, সূর্য, সুমিত, রাহুল, স্নেহাশিস, নীল, চিঞ্জিত। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী প্রদীপ চন্দকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।